এখন আমরা আলোচনা করব কারশফস ভোল্টেজ ল নিয়ে। কারশফস ভোল্টেজ ল বা কেভিএল। আমরা এই লেকচারে মূলত আলোচনা করব কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল নিয়ে। বিভিন্ন ধরনের সার্কিটের প্রবলেম সলিউশনে এই রুলগুলো অনেক কাজে লাগে এবং এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন ধরনের সার্কিট সলিউশনে ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব কারশফস ভোল্টেজ ল বা কেভিএল। কারশফস ভোল্টেজ ল বলে যে কোনো একটা ক্লোজ লুপে, অর্থাৎ এমন কোনো লুপ যে লুপটা হলো ক্লোজড, ঠিক আছে, এটা এটা ওপেন সার্কিটও হতে পারে অথবা ক্লোজ সার্কিটও হতে পারে, কিন্তু কোনো একটা ক্লোজ লুপ থাকতে হবে, অর্থাৎ কারেন্ট ফ্লো করার, অর্থাৎ কোনো একটা সার্কিট ক্লোজ করার জন্য লুপটা ক্লোজ হইতে পারে। এরকম কোনো ক্লোজ লুপে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হয় ওই সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, অর্থাৎ ভোল্টেজ তৈরি হওয়া অর্থাৎ ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0, অর্থাৎ ভোল্টেজ রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, অর্থাৎ সামেশন অফ ভোল্টেজ রাইজ সমান সমান সামেশন অফ ভোল্টেজ ড্রপ। অর্থাৎ কোন একটা ক্লোজ লুপে ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0, এটা হলো আমাদের কারশফস ভোল্টেজ ল। এখন এই কারশফস ভোল্টেজ ল কিভাবে কাজ করে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এজন্য আমি এখানে একটা বোর্ড নেই, ঠিক আছে। আমি এখানে একটা সার্কিট ড্র করি, র্যান্ডমলি এখানে একটা সার্কিট ড্র করি বোঝানোর জন্য। মনে করো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে। এখানে ধরো একটা রেজিস্টর রাখা আছে, এখানে ধরো আমি আরেকটা ভোল্টেজ সোর্স দিচ্ছি একটু কমপ্লেক্সিটি আনার জন্য। এখানে ধরো একটা রেজিস্টর রাখা আছে, এখানে আরেকটা রেজিস্টর রাখা আছে, ঠিক আছে। মনে করি এই ভোল্টেজটা হলো আমার E1 ভোল্টেজ, এটা হলো আমার 15 ভোল্ট। মনে করি এই ভোল্টেজটা হলো আমার E2 ভোল্টেজ, যেটা হলো আমার 5 ভোল্ট, ঠিক আছে। এখানে একটা রেজিস্টর আছে, এটা হলো আমাদের V1 রেজিস্টর, সরি এটা আমি নাম দিই V2। তাহলে এটার নাম দিই আমি V1 আর এটার নাম দিই আমি V3, ঠিক আছে। এইটা আমাদের মোটামুটি ফিক্সড, ঠিক আছে। এখন এখানে ধরো কারশফস ভোল্টেজ ল মূলত আননোন ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য ব্যবহার হয়। সবগুলো ভোল্টেজ জানা, একটা ভোল্টেজ আননোন, এই ধরনের ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য কারশফস ভোল্টেজ ল ব্যবহার হয়। তাহলে এটা একটা ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ। এই ক্লোজ লুপের আমাদের ভোল্টেজগুলোর আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এর একটা সমীকরণ লিখি। কিভাবে লিখবো আমরা একটা খেয়াল করি। আমরা কি জানি যে ভোল্টেজ রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ ভোল্টেজ রাইজ। ভোল্টেজ রাইজ হলো মূলত ভোল্টেজ বৃদ্ধি। যদি কোনো একটা লুপে আমরা কারশফস ভোল্টেজ ল যখন অ্যাপ্লাই করি তখন এটা ক্লকওয়াইজ ইউজ করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও অ্যাপ্লাই করতে পারি। কোনো একটা লুপে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশনে ধরি, সেক্ষেত্রে যদি ভোল্টেজ বাড়ে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তাহলে সেটা ভোল্টেজ রাইজ, আবার পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে সেটা হলো ভোল্টেজ ড্রপ। এখন এই কেভিএল অ্যাপ্লাই করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা হলো রেজিস্টরগুলো যেগুলো আছে, যেখানে যেখানে রেজিস্টর আছে এই প্রত্যেকটা রেজিস্টরের পোলারিটি ডিফাইন করা, অর্থাৎ কোন পাশে প্লাস হবে কোন পাশে মাইনাস হবে এই জিনিসটা ডিফাইন করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ধরো এখানে V1 ভোল্টেজ, এই রেজিস্টর যদি R1 হয়, এটা যদি R1 রেজিস্টর হয়, এটা যদি হয় R2 রেজিস্টর, এটা যদি হয় R3 রেজিস্টর, তাহলে R1 রেজিস্টরের পজিটিভ প্রান্ত কোনটা নেগেটিভ প্রান্ত কোনটা এটাকে ডিফাইন করতে হবে। এর জন্য আমাকে নির্ধারণ করতে হবে যে কারেন্ট ফ্লো মূলত কোন ডিরেকশনে করতেছে। যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে ওই ডিরেকশনের হিসাবে এই রেজিস্টরের প্রথম প্রান্ত, যে কারেন্ট ফ্লো যে ডিরেকশনে করতেছে সেই ডিরেকশনের প্রথম প্রান্ত হলো পজিটিভ, পরের প্রান্ত হলো নেগেটিভ। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হলো আমাদের 15 ভোল্টের রেজিস্টর আর এটা হলো আমাদের 5 ভোল্টের রেজিস্টর, এই সরি ব্যাটারি, এটা হলো 15 ভোল্টের ব্যাটারি, এটা হলো আমাদের 5 ভোল্টের ব্যাটারি। এই 15 ভোল্টের ব্যাটারি কারেন্ট সাপ্লাই করে কোন দিকে, এই উপরের দিকে, আর 5 ভোল্টের ব্যাটারি কারেন্ট সাপ্লাই করতেছে কোন দিকে, এই দিকে।
একটা কারেন্টের ডিরেকশন এই দিক আর একটা কারেন্টের ডিরেকশন এই দিক। 15 ভোল্টেজ আর 5 ভোল্টের মধ্যে কোনটা বড়? অবশ্যই 15 ভোল্ট বড়। তাহলে এখানে 15 মাইনাস 5 সমান সমান 10 ভোল্ট অ্যাপ্লাই হইতেছে, যার ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হলো এই দিকে, অর্থাৎ এই ডিরেকশনে আমার 10 ভোল্ট অ্যাপ্লাই হইতেছে, কারণ 15 থেকে 5, 15 হলো এইদিকে আর 5 হলো তার বিপরীত দিকে। তাহলে দুইটার মধ্যে বিয়োগফল কত? 15 মাইনাস 5 সমান 10। তাহলে 10 ভোল্ট অ্যাপ্লাই হইতেছে এই দিকে। তাহলে কারেন্টের ডিরেকশন কোনটা? ক্লকওয়াইজ। কারেন্টের ডিরেকশন ক্লকওয়াইজ, ঠিক আছে। কারেন্ট যদি ক্লকওয়াইজ ডিরেকশনে এই দিকে ফ্লো করে, তাহলে রেজিস্টরের প্রথম যে প্রান্তটা থাকবে এই প্রান্তে অবশ্যই ভোল্টেজ বেশি হবে, কারণ রেজিস্টরটা কিছু পরিমাণ ভোল্টেজ কনজিউম করবে, V1 ভোল্টেজটাতে কনজিউম করবে। তাহলে এখানে যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজ থেকে কিছু পরিমাণ ভোল্টেজ খরচ করার পরে অবশ্যই ভোল্টেজ লেভেলটা কমে যাবে। এই কারণে এই প্রান্তটা হবে পজিটিভ, এই প্রান্তটা হবে কি? নেগেটিভ, ঠিক আছে। অনুরূপভাবে এই R2 রেজিস্টরের যেহেতু কারেন্ট ফ্লো করতেছে এই উপর থেকে নিচের দিকে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে, সুতরাং এটা হবে পজিটিভ, এইটা হবে নেগেটিভ। অনুরূপভাবে R3 ডিরেকশনের এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ পোলারিটি ডিফাইন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেভিএল অ্যাপ্লাই, ঠিক আছে। তো এটা কিভাবে নির্ণয় করলাম? কারেন্ট ফ্লো যেদিকে করতেছে ওই দিকে মানে আমরা ক্যালকুলেট হিসাব করে দেখলাম যে ভোল্টেজের ডিরেকশন সবচেয়ে মানে যেদিকে বেশি প্লাস মাইনাস করার পর যে ডিরেকশনে ভোল্টেজটা অ্যাপ্লাই হইতেছে ওই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। তাহলে ওই ডিরেকশনে আমরা এখানে রেজিস্টরে পোলারিটি ডিফাইন করব, প্লাস মাইনাস ডিফাইন করব, ঠিক আছে। এখন আমরা এই রেজিস্টরে পোলারিটি দেখছি, এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করতে পারি। মনে করি ক্লকওয়াইজ ডিরেকশনে কেভিএল করলাম, অর্থাৎ এই ডিরেকশনে কেভিএল করলাম। তাহলে কি এই ডিরেকশনে আমি এখন হাঁটা শুরু করি, এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করি। এখানে কি মাইনাস থেকে প্লাসের দিকে গেছে, E1 কি এটা ব্যাটারি, নেগেটিভ থেকে পজিটিভে গেছে, তাহলে কি ভোল্টেজ রাইজ হয়েছে। নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে ভোল্টেজ রাইজ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। তাহলে নেগেটিভ থেকে দিকে পজিটিভের দিকে গেছে, তাহলে ভোল্টেজ রাইজ হয়েছে, তাহলে ভোল্টেজ রাইজ মানে প্লাস, প্লাস E1। এখন এখানে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেছে, ভোল্টেজ ড্রপ, তাহলে মাইনাস V2। আবার দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেছে, ভোল্টেজ ড্রপ, তাহলে কি মাইনাস E2। আবার দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেছে, ভোল্টেজ ড্রপ, মাইনাস V2। পজিটিভ থেকে নেগেটিভে গেছে, ভোল্টেজ ড্রপ, মাইনাস V3 ইকুয়াল টু 0। তাহলে এইটা হলো আমার কার্শফ ভোল্টেজ ল, অর্থাৎ ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপের অ্যালজেব্রিক সাম 0। এখান থেকে লিখতে পারি আমার ভোল্টেজ রাইজ কোনটা, শুধুমাত্র E1, আর বাকিগুলো হলো ভোল্টেজ ড্রপ। E1 ইকুয়াল টু এখানে যে ডান পাশে নিয়ে যাই বাম পাশ থেকে, তাহলে সব মাইনাসগুলো প্লাস হয়ে গেল, তাহলে E2 প্লাস এটা V1, সরি এটা V1, আচ্ছা E2 প্লাস V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে। এটা হলো আমাদের ভোল্টেজ রাইজ, এটা হলো আমাদের ভোল্টেজ ড্রপ। অর্থাৎ কি লিখতে পারি, সামেশন অফ ভোল্টেজ রাইজ সমান সমান সামেশন অফ ভোল্টেজ ড্রপ। এটাই হলো আমাদের কার্শফ ভোল্টেজ ল। এখানে কার্শফ ভোল্টেজ ল ক্লকওয়াইজ ডিরেকশনে করছি, আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও ধরতে পারি। মনে করি কারেন্ট ফ্লো করতেছে বিপরীত দিকে, কারেন্ট ফ্লো বলতে কি আমি অ্যান্টি ক্লক, কারেন্ট ফ্লো তো যা আছে তাই পোলারিটি ডিফাইন করে বলছি, সেম পোলারিটিতে আমি এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি অ্যাপ্লাই করব। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তাহলে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এই ডিরেকশনে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভে গেলে মাইনাস E1, তারপরে কি নেগেটিভ থেকে পজিটিভ মাইনাস, ঠিক আছে। ও না সরি, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, এখানে পজিটিভ থেকে নেগেটিভে যাওয়া মানে কি মাইনাস E1। এখানে কি যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে, তাহলে প্লাস, তাহলে প্লাস V3। এখানে নেগেটিভ থেকে পজিটিভে, তাহলে প্লাস হচ্ছে, ভোল্টেজ রাইজ হচ্ছে, প্লাস V2। এখানে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভোল্টেজ রাইজ হচ্ছে E2। এখানে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তাহলে কি ভোল্টেজ রাইজ হচ্ছে, তাহলে প্লাস V1 সমান সমান 0। এটারে সেম জিনিস আসে যখন E1 ইকুয়াল টু আসবে কত, E1 E1টা এক পাশে নেই, বাকিগুলো আরেক পাশে নেই,
E2 প্লাস V1 প্লাস V2 প্লাস V3। অর্থাৎ এখানেও আমি পাইলাম ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপ পরস্পর সমান। এটা হলো তখন ভোল্টেজ ড্রপ, এগুলো হলো তখন ভোল্টেজ রাইজ। ঠিক আছে, এটা তখন ভোল্টেজ ড্রপ হইতেছে, এটা তখন ভোল্টেজ রাইজ হইতেছে। এটা হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করে। আর এটা হলো আমার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যে ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করি আমার সবসময় রেজাল্ট একই আসবে। তবে এই পোলারিটি ডিফাইন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যেখানে ভোল্টেজের প্লাস মাইনাস দেওয়া, কারেন্ট যেদিকে ফ্লো করে ওই ডিরেকশনকে কনসিডার করে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস দিবা। ঠিক আছে, তারপরে তুমি ক্লকওয়াইজ কেভিএল অ্যাপ্লাই করো বা অ্যান্টি ক্লকওয়াইজ কেভিএল অ্যাপ্লাই করো, রেজাল্ট ফলাফল একই আসবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমার কাজটা কি, কোন দিকে কারেন্ট ফ্লো করতেছে, যেদিকে ভোল্টেজটা বেশি সেই দিকে হিসাব করে আমার এই রেজিস্টরে প্লাস মাইনাস দিয়ে ফেলা। এরপরে কাজটা হলো ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এইখান থেকে আমি দেখা শুরু করব, নেগেটিভ থেকে পজিটিভে গেল, পজিটিভ থেকে নেগেটিভে গেল। নেগেটিভ থেকে পজিটিভ মানে হলো ভোল্টেজ রাইজ, আর পজিটিভ থেকে নেগেটিভ মানে হলো ভোল্টেজ ড্রপ। আবার যদি বিপরীত ডিরেকশনে দেখি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখা শুরু করি, তাহলে উপর থেকে নিচে যাবে, প্লাস থেকে মাইনাসে যাবে ভোল্টেজ ড্রপ, মাইনাস থেকে প্লাসে যাবে ভোল্টেজ রাইজ। এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হলো আমার ক্লকওয়াইজ ডিরেকশনে ইকুয়েশন লেখা। দুই পদ্ধতি যে কোনো পদ্ধতিতে লিখলে ফলাফল আমার একই আসবে। আচ্ছা, এখন তাহলে আমি শীটে চলে যাই। ঠিক আছে, এই যে দেখো এখানে শীটের মধ্যে আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করা আছে। এখানে দেখো ভোল্টেজ এদিকে অ্যাপ্লাই হইতেছে, তাহলে অবশ্যই রেজিস্টর এটা প্লাস এটা মাইনাস হবে, রেজিস্টর এটা প্লাস এটা মাইনাস হবে। এখন কেভিএল এখানে ক্লকওয়াইজ ডিরেকশন করছে, ক্লকওয়াইজ ডিরেকশনে করলে নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজ রাইজ, এই জন্য দেখো প্লাস ই। আবার কি প্লাস থেকে মাইনাস মানে ভোল্টেজ ড্রপ, এই যে মাইনাস V1, প্লাস থেকে মাইনাস ভোল্টেজ ড্রপ মাইনাস V2 সমান সমান 0 সমান সমান ই সমান সেটা লিখতে পারি। এটাকে যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করো, উল্টা ডিরেকশনে করো, যেমন ধরো এটাকে যদি আমি এই ডিরেকশনে অ্যাপ্লাই করতাম, এই ডিরেকশনে যদি অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো, নিচ থেকে উপরে, উপর থেকে নিচের দিকে যেতাম। তাহলে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস মানে কি ভোল্টেজ ড্রপ। সুতরাং এখানে ইকুয়েশন হইতো মাইনাস ই, তারপরে কি আসতো মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস মানে কি ভোল্টেজ রাইজ, প্লাস V2। তারপরে কি আসতো মাইনাস থেকে প্লাস ভোল্টেজ রাইজ প্লাস V1 সমান সমান 0। আলটিমেটলি জিনিসটা একই আসতো, E ইকুয়াল টু V1 প্লাস V2 আসতো। অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবে কেভিএল অ্যাপ্লাই করি আমার ফলাফল একই আসবে। শুধু মনে রাখবো মাইনাস থেকে প্লাসে গেলে ভোল্টেজ রাইজ, প্লাস থেকে মাইনাস গেলে ভোল্টেজ ড্রপ। ব্যাটারির ক্ষেত্রে তো প্লাস মাইনাস দিয়ে দেওয়াই থাকে, রেজিস্টরের ক্ষেত্রে প্লাস মাইনাসটারে আমার এই কারেন্ট ফ্লোটা কোন দিকে করতেছে সেই দিকটা খেয়াল করে এই পোলারিটিটা আমার দিয়ে দিতে হয়। ঠিক আছে, এটি হলো পার্থক্য। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা এখানে একটা প্রবলেম দেখি। ঠিক আছে, কেভিএল রিলেটেড একটা প্রবলেম। ডিটারমাইন দ্য আননোন ভোল্টেজ ফর দ্য নেটওয়ার্ক শোন বিলো। এখানে একটা সার্কিট আছে, এখানে একটা আননোন ভোল্টেজ বের করতে বলছে। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে আমাদের প্লাস মাইনাস দিয়ে দিতে হবে। এখানে 16 ভোল্ট আছে, এখানে 9 ভোল্ট। 16 থেকে 9 বাদ দিলে কি থাকে, কত থাকে 10, 11, 12, 13, 14, 15, 16, 7 ভোল্ট। 7 ভোল্ট উপরের দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাপ্লাই হতেছে, তাহলে অবশ্যই এটা প্লাস এটা মাইনাস, রেজিস্টার এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এখন আমি ক্লকওয়াইজ ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করলাম, মাইনাস থেকে প্লাস ভোল্টেজ রাইজ, সুতরাং প্লাস 60, প্লাস থেকে মাইনাস মানে ভোল্টেজ ড্রপ মানে মাইনাস V1, প্লাস থেকে মাইনাস ভোল্টেজ ড্রপ মানে কি মাইনাস V2, V2 মান কত 4.2। তারপর হলো কি প্লাস থেকে মাইনাস ভোল্টেজ ড্রপ মানে হলো 9 ভোল্ট সমান মাইনাস 9 ভোল্ট 0। এখান থেকে V1 এর মান আমি এভাবে বের করে ফেললাম। ঠিক আছে, এইভাবে আমাদের কার্শফ ভোল্টেজ ল ইউজ করে সবগুলোর ভোল্টেজের মান যদি জানা থাকে, একটা আননোন ভোল্টেজ থাকলে সেই আননোন ভোল্টেজের মানটা আমরা সহজেই বের করে ফেলতে পারি এই কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন দেখব কার্শফের সেকেন্ড ল, অর্থাৎ কার্শফস কারেন্ট ল। কার্শফস ভোল্টেজ ল, অর্থাৎ কার্শফের প্রথম যে সূত্রটা আছে কার্শফস ভোল্টেজ ল, সেটা ভোল্টেজের জন্য সিরিজ সার্কিটে ব্যবহার হয়। কার্শফ ভোল্টেজ লর জন্য অবশ্যই একটা ক্লোজ লুপ সিরিজ সার্কিট লাগবে। ঠিক আছে, কিন্তু কার্শফস কারেন্ট ল, এই কার্শফস কারেন্ট লটা অ্যাপ্লাই হয় মূলত হলো জাংশনের ক্ষেত্রে।
যেখানে বিভিন্ন কারেন্ট বিভিন্ন দিক থেকে আইসে একটা পয়েন্টে মিলিত হয়, সেই জায়গায় আমরা কারশফস কারেন্ট ল ইউজ করি। মনে করো এখানে খেয়াল করে দেখি যে আচ্ছা আমি এখানে একটা আরেকটা ব্যাপার নেই। হ্যাঁ, মনে করো এখানে একটা সার্কিট আছে, ধরো এটা একটা কারেন্ট সোর্স, এখানে কারেন্ট ফ্লো করতেছে, এই দিকে কারেন্ট আসলো, কারেন্ট আইসা দুই ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে? একটা অংশ এইদিকে, আরেকটা অংশ এই দিকে ফ্লো করতেছে, ঠিক আছে? মনে করো এই কারেন্টের ডিরেকশনটা এইটা, এই কারেন্টের ডিরেকশনটা হলো এইটা, ঠিক আছে? এইভাবে বিভিন্নভাবে ফ্লো করতেছে। এখানে একটা রেজিস্টর দিলাম, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার একটা নোড, এটা হলো আমার নোড। মনে করি এই কারেন্টের নাম হলো I1, এই কারেন্টের নাম হলো I2, এই কারেন্টের নাম হলো I3। তাহলে এটা হলো এ নোড। তাহলে এই নোডের মধ্যে কি কি কারেন্ট প্রবেশ করতেছে আর কি কি কারেন্ট বের হইতেছে? এই কারেন্ট এই ডিরেকশনে, এই কারেন্ট এই ডিরেকশনে, আর এই কারেন্ট এই ডিরেকশনে। তাহলে এই নোডে প্রবেশ করতেছে হলো I1 কারেন্ট এবং I2 কারেন্ট, আর বের হয়ে যাইতেছে হলো আমাদের I3 কারেন্ট। কারশফস কারেন্ট ল বলে যে কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে ঠিক সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যায়। অর্থাৎ এই নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে। প্রবেশ করতেছে কি কি কারেন্ট? I1 কারেন্ট প্লাস I2 কারেন্ট প্রবেশ করতেছে, আর বের হইতেছে কোন কারেন্ট? I3 কারেন্ট। তাহলে অবশ্যই I1 এবং I2 ইকুয়াল টু I3 হবে, অর্থাৎ এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট। প্রবেশ কারেন্ট সমান সমান বাহির হয়ে যাওয়া কারেন্ট। এটাই হলো আমাদের কারশফস কারেন্ট ল। The algebraic sum of the current entering and leaving an area system or junction is zero, অর্থাৎ যে কোনো জাংশনে কোনো একটা সিস্টেমে বা এরিয়ার মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে এবং যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় তার বীজগাণিতিক যোগফল শূন্য, অর্থাৎ সামেশন অফ I এন্টারিং ইকুয়াল টু সামেশন অফ I লিভিং। এটাই হলো আমাদের কারশফস কারেন্ট ল। এই কারশফস কারেন্ট ল ইউজ করে আমাদের কোনো একটা জাংশনে অন্যান্য কারেন্টের মান যদি জানা থাকে তাহলে আননোন কারেন্টকে আমি সহজেই ক্যালকুলেট করতে পারি এই কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করে, ঠিক আছে? এখানে একটা প্রবলেম আছে, এখানে বলা আছে যে মনে করো I3, I5, I6 এই কারেন্টগুলো এই ইকুয়েশন থেকে বের করতে হবে। নোড এ এর মধ্যে I1 কারেন্ট প্রবেশ করতেছে, I2 কারেন্ট এবং I3 কারেন্ট, I1 কারেন্ট প্রবেশ করতেছে, I2 কারেন্ট প্রবেশ করতেছে, আর I3 কারেন্ট বের হয়ে যেতেছে। তাহলে এখানে I3 হলো আননোন কারেন্ট, তাহলে I3 কারেন্ট সমান সমান কি লিখতে পারি? I1 প্লাস I2, I1 প্লাস I2 ইকুয়াল টু I3। এই I1 এবং I2 এর মান যোগ করলেই আমি I3 কারেন্টের মান পাই যাচ্ছি। এখন এরপরে নোডে আসো, I3 প্রবেশ করতেছে, I4 এবং I5 বের হয়ে যেতেছে, তাহলে I3 ইকুয়াল টু I4 প্লাস I5। I3 কারেন্টের মান আমি কিছু আগে বের করলাম, I4 এর মান আমি জানি, তাহলে আমি I5 এর মান এই সমীকরণ থেকে সহজে বের করতে পারবো। এই I5 কারেন্ট আবার কি করতেছে? সি পয়েন্টে ঢুকতেছে, আর I7টাও কি করতেছে? সি পয়েন্টে ঢুকতেছে, আর I6টা বের হয়ে যেতেছে, তাহলে I5 প্লাস I7 ইকুয়াল টু I6 লিখতে পারি, ঠিক আছে? এখান থেকে আমি I6 এর মান সহজেই বের করে নিতে পারবো এই দুইটা যোগ করে। এইভাবে আমাদের যে কোনো নোডে একাধিক কারেন্টের মধ্যে একটা কারেন্টের মান যদি আমার অজানা থাকে, বাকিগুলো যদি জানা থাকে, তাহলে ইজিলি আমি কারশফস কারেন্ট ল ইউজ করে আননোন কারেন্টের মান সহজেই বের করে ফেলতে পারি, ঠিক আছে? এটা হলো আমাদের এই কারশফস কারেন্ট লর ব্যবহার, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে? কোনো একটা সিরিজ সার্কিটে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে তাহলে ওই প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি পরিমাণ ভোল্টেজ কনজিউম করতেছে বা কি পরিমাণ ভোল্টেজ সে খরচ করতেছে সেটা আমরা সহজেই এই ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বের করতে পারি। যেমন ধরো এই এক্সাম্পলে এখানে একটা সিরিজ সার্কিট, দুইটা রেজিস্ট্যান্স এখানে কানেক্টেড আছে, ই হলো তার সাপ্লাই ভোল্টেজ, ই ভোল্টেজটা R1 এবং R2 রেজিস্টরের মধ্যে ভাগ হয়ে যেতেছে।
একটা অংশ R1 রেজিস্টার ব্যয় করতেছে আর একটা অংশ R2 রেজিস্টার ব্যয় করতেছে। মনে করি R1 রেজিস্টার যে ভোল্টেজ ব্যয় করতেছে তার নাম হলো V1, R2 রেজিস্টার যে ভোল্টেজটা ব্যয় করতেছে তার নাম হলো V2। ঠিক আছে, এখন V1 এবং V2 মান কিভাবে বের করব, অর্থাৎ কতটুকু ভোল্টেজ R1 ব্যয় করতেছে এবং কতটুকু ভোল্টেজ R2 ব্যয় করতেছে, এইটা আমরা যার মাধ্যমে বের করি সেটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার রুল বোঝার জন্য আমি এখানে একটা বোর্ড নেই, এখানে আমি ধরো একটা সিরিজ সার্কিট ড্র করি। মনে করো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, ঠিক আছে, এটা একটা ভোল্টেজ সোর্স। এখানে আমি একটা রেজিস্টর দিলাম, একটা রেজিস্টর, দুইটা রেজিস্টর, ঠিক আছে, এখানে তিনটা রেজিস্টর আমি এখানে কানেক্ট করলাম। এটা হলো আমাদের R1, এটার মান হলো আমার R2, এটার মান হলো আমার R3। মনে করি এই রেজিস্টর খরচ করতেছে V1, এই রেজিস্টর খরচ করতেছে V2, এই রেজিস্টর খরচ করতেছে আমার V3, আর এখানে সাপ্লাই ভোল্টেজ মনে করি আমার E, ঠিক আছে, E পরিমাণ সাপ্লাই ভোল্টেজ। এখন রেজিস্টরের মান আমার জানা, R1, R2, R3 মান আমি জানি, সাপ্লাই ভোল্টেজ E এর মানও জানি, তাহলে V1 এবং V2, V3 এর মান কত হবে কিভাবে আমরা বের করব? ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো এখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, এই টোটাল কারেন্ট I এর মানটা আমি বের করে ফেলব। টোটাল কারেন্ট I এর মানটা আমার ফার্স্ট এখানে বের করতে হবে। I এর মানটা বের করতে গেলে আমার কি লাগবে? টোটাল রেজিস্ট্যান্সটা লাগবে। তাহলে সিরিজের টোটাল রেজিস্ট্যান্স এখানে RT কত আসে? RT টোটাল রেজিস্ট্যান্স সমান সমান হলো প্রত্যেকটা রেজিস্টরের যোগফল, তাই না? RT পাইলাম। এখন কারেন্ট, টোটাল কারেন্ট সমান সমান আমি বলতে পারি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, I ইকুয়াল টু V বাই R ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে আমি টোটাল কারেন্টের মান বের করলাম। টোটাল কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে সাপ্লাই ভোল্টেজ V1 কি পরিমাণ ভোল্টেজ তোমার মনে করো R1 একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, V1 আমরা বের করতে পারি। R1 একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, তাহলে কি পাইতেছি? I R1, তাই না? এখন I এর মানটা বসাও, I এর মানটা এখন কি থাকতেছে? E বাই RT গুণন R1। এটাকে আমরা লিখতে পারি সহজে R1 বাই RT এর মান কত? R1 প্লাস R2 প্লাস R3 গুণন সাপ্লাই ভোল্টেজ E, তাই না? এভাবে সহজ লিখতে পারি R1 বাই R1 প্লাস R2 প্লাস R3 গুণন E। RT মানে কি? R1 প্লাস R2 প্লাস R3। অনুরূপভাবে V2 এর মান লিখতে পারি I R2, এটা সমান সমান লিখতে পারি R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 গুণন E, ঠিক আছে। অনুরূপভাবে V3 সমান সমান লিখতে পারি R3 বাই R1 প্লাস R2 প্লাস R3 গুণন E, ঠিক আছে। সুতরাং আমরা ইন জেনারেল ফর্মে আমি লিখতে পারি Vx, অর্থাৎ যে কোনো রেজিস্টরের ভোল্টেজ অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সমান সমান লিখতে পারি Rx বাই RT গুণন সাপ্লাই ভোল্টেজ E। এটা হলো আমাদের একটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলায় দিয়ে আমি যে কোনো ভোল্টেজ, যে কোনো রেজিস্টরে ভোল্টেজ ড্রপ সহজে বের করে ফেলতে পারবো, ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে। এখানে এটা ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। R1 R2 E বাই RT সমান 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 Rx বাই E বাই RT, ঠিক আছে। এটাই হলো আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলের ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে যে কোনো রেজিস্টরের ভোল্টেজ ড্রপকে আমরা সহজেই বের করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুলের একটা এক্সাম্পল দেখি। আমরা ভোল্টেজ ডিভাইডার রুল যে পড়লাম এর একটা এক্সাম্পল আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমরা পারি কিনা।
ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা সহজ একটা সার্কিট ড্র করি। মনে করো এখানে আমার ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে 20 ভোল্ট, ঠিক আছে। এখানে আমার রেজিস্টর আছে ধরো 30 ওহম, ঠিক আছে। আমার এখানে ধরো রেজিস্টর আছে আমার 10 ওহম, 10 ওহম না, হ্যাঁ 10 ওহম হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই ভোল্টেজ হলো V1, এই ভোল্টেজটা হলো আমার V2। তাহলে আমার এটা যদি হয় R1 ইকুয়াল টু 30, আর এটা যদি হয় R2 ইকুয়াল টু 10 ওহম, আর এটা যদি হয় E ইকুয়াল টু 20 ভোল্ট, তাহলে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1 আমরা কি পাই? ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী R1 ডিভাইডেড বাই RT, RT মানে কত? R1 প্লাস R2 গুণন সাপ্লাই ভোল্টেজ E, সাপ্লাই ভোল্টেজ হলো E। তাহলে এখান থেকে আমরা পাইতেছি R1 এর মান কত আসতেছে 30 ডিভাইডেড বাই 30 প্লাস 10 গুণন 20, তাই না? তাহলে 30 বাই 40, 30 বাই 40 গুণন 20, তাই না? 20 দুগুণে 40, 15 দুগুণে 30, তাহলে হলো আমাদের 15 আমাদের ভোল্ট। তাহলে V1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হইতেছে 15 ভোল্ট। তাহলে V2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? V2 হলো অনুরূপভাবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 গুণন E, ঠিক আছে। এখান থেকে R2 এর মান কত? R2 হলো 10 ডিভাইডেড বাই 30 যোগ 10 গুণন 20, এখান থেকে আসতেছে আমাদের 10 বাই 40 সমান গুণন 20। আচ্ছা, 10 বাই 40 গুণন 20, সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সমান সমান 20, 20 এখানে যাই হলো আমাদের 2 বার, এটা যাই আমাদের 5 বার, সুতরাং এটা সমান সমান লিখতে পারি 5 ভোল্ট। সুতরাং আমি কি পাইলাম? V1 সমান সমান 15 ভোল্ট, V2 সমান সমান 5 ভোল্ট, ঠিক আছে। আর সাপ্লাই ভোল্টেজ কত ছিল আমাদের? E সমান সমান ছিল আমাদের 20 ভোল্ট। এই 20 ভোল্ট সমান সমান, সুতরাং সাপ্লাই ভোল্টেজ E সমান সমান লিখতে পারি V1 প্লাস V2। এটা আবার কারশফ ভোল্টেজ ল, ঠিক আছে। এটা আবার কারশফ ভোল্টেজ ল, যে পরিমাণ ভোল্টেজ তৈরি হয় সে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। 20 ভোল্ট তৈরি হয়েছে, আবার দেখা হয় 15 যোগ 5 সমান 20 ভোল্ট হওয়ার ভোল্টেজগুলোতে ড্রপ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই ভোল্টেজ ডিভাইডার রুল থেকে আমরা কারশফ ভোল্টেজ ল একটা প্রমাণ পেলাম। তাহলে আমরা কি দেখলাম? যে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন রেজিস্টারে ভোল্টেজ ড্রপ এখান থেকে ক্যালকুলেট করতে পারি, সেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কারেন্ট ডিভাইডার রোল বা CDR। আমি একটা পেজ নেই, এখানে আমি কারেন্ট ডিভাইডার রোল দেখব। আচ্ছা, হোয়াট ইজ কারেন্ট ডিভাইডার রোল? এটাকে বুঝি। কারেন্ট ডিভাইডার রোল মূলত কোনো একটা সার্কিটের মূল কারেন্ট যদি আমার জানা থাকে, অর্থাৎ মেইন কারেন্টটা যদি আমার জানা থাকে, আর বিভিন্ন ব্রাঞ্চের রেজিস্ট্যান্স যদি আমার জানা থাকে, তাহলে কোন ব্রাঞ্চে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে সেটা আমরা সহজেই কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে আমরা জানতে পারবো কোন ব্রাঞ্চে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। আমরা এটা ক্যালকুলেশনটা বোঝার জন্য আমরা এখানে একটা কি বলে একটা সার্কিট ড্র করি। আচ্ছা, সহজ একটা হিসাব দিই। মনে করি এটা একটা কারেন্ট, ঠিক আছে। এই কারেন্ট মনে করো আই কারেন্ট। আই কারেন্ট এদিকে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগে যাইতেছে হলো এই অংশ সে,
এটা হলো আমাদের R1 রেজিস্টার। আরেকটা অংশে এই আই কারেন্ট ভাগ হয়ে গেল হলো এই অংশটা, এটা হলো আমাদের R2। তাহলে আই কারেন্ট R1 এর ভিতর দিয়ে যাইতেছে হলো I1 হয়ে, আর R2 এর ভিতর দিয়ে যাইতেছে হলো আমাদের I2 হয়ে। ঠিক আছে, তাহলে এই আই কারেন্ট রেজিস্টার দুইটার মাঝে ভাগ হয়ে গেল, একটা হলো I1 কারেন্ট আর একটা হলো I2 কারেন্ট। এখন I1 কারেন্ট এবং I2 কারেন্টের মান কত এইটা আমরা বের করতে করব আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। কিভাবে করব খেয়াল করে দেখো, যে হ্যাঁ, হিসাবের সুবিধার জন্য এখানে আমি একটা এটা কি ইরেজারটা নেই, হ্যাঁ এখানে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করি, কারেন্ট সোর্সের জায়গায় এখানে একটা ভোল্টেজ সোর্সকে আমি কল্পনা করি, তাহলে আমার এখানে ক্যালকুলেশনটা ডিরাইভ করতে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করি, মনে করি এখানে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিতেছি, এই ভোল্টেজ সাপ্লাই আচ্ছা এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, মনে করো এটা একটা ভোল্টেজ সোর্স, এটা হলো আমার ধরো ভি এটা ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজের কারণে এখানে কারেন্ট ফ্লো করতেছে আই কারেন্ট। ঠিক আছে, খেয়াল করে দেখো প্যারালাল ব্রাঞ্চে কি আমরা কি জানি ভোল্টেজ সমান, প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সমান, তাহলে আমরা বলতে পারি যে এই ভি ভোল্টেজ ইকুয়াল টু লিখতে পারি এই I1 R1 ভোল্টেজ, কারণ এখানে যেহেতু প্যারালাল ব্রাঞ্চে যেহেতু আমাদের ভোল্টেজ সমান, তাহলে ভি ভোল্টেজ সমান সমান লিখতে পারি এখানে I1 R1 ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয় তাহলে আবার এটা কি, এটা যেহেতু প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ সমান, এটা সমান আবার লিখতে পারি এই I2 R2 ভোল্টেজ। ঠিক আছে, অর্থাৎ ভি ভোল্টেজ ইকুয়াল টু I1 R1 ভোল্টেজ এবং I2 R2 ভোল্টেজ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আবার এখানে ভি মানে কি, ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি আবার IR, এই ভি সমান সমান লিখতে পারি আবার IR। আর কি এই ভি সমান সমান আবার কি লিখতে পারি আই আর মানে হলো আরটি টোটাল রেজিস্ট্যান্স। আবার টোটাল রেজিস্ট্যান্স কত এখানে, এখানে টোটাল রেজিস্ট্যান্স হলো প্যারালাল ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ R1 এবং R2 যে প্যারালাল ব্রাঞ্চ সেটা টোটাল রেজিস্ট্যান্স। এটা টোটাল রেজিস্ট্যান্সের মান আমরা কি পাই, এখান থেকে আরটির মান পাই R1 প্যারালাল R2 সমান সমান লিখতে পারি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এটা হলো আমাদের টোটাল রেজিস্ট্যান্স, আরটি এর মান আমরা বের করে ফেললাম। হ্যাঁ, সুতরাং এই যদি হয় আমাদের ইকুয়েশনের অবস্থা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আই আর টি ইকুয়াল টু সরি এই I1 R1, এখান থেকে আমরা I1 এর মান বের করতে পারি, I1 ইকুয়াল টু আমরা লিখতে পারি I RT বাই R1, I RT বাই R1। ঠিক আছে, এটা লিখতে পারি। অনুরূপভাবে আমরা এখানে লিখতে পারি কি বলে এটাকে I2 এর মান সমান সমান লিখতে পারি এখানে RT I বাই R2। ঠিক আছে, সুতরাং আমি একটা জেনারেল ফর্ম ক্যালকুলেশন করতে পারি, IX ইকুয়াল টু লিখতে পারি RT I বাই RX। ঠিক আছে, এই ফর্মুলাটাই হলো আমাদের কারেন্ট ডিভাইডারের ফর্মুলা, অর্থাৎ IX ইকুয়াল টু RTI বাই RX। এইটাই আমি এখানে ডিফাইন করছি, IX ইকুয়াল টু RTI বাই RX। ঠিক আছে, এইটাই হলো আমাদের কারেন্ট ডিভাইডার রুল এর একটা বেসিক ফর্মুলা।
এখানে রেজিস্ট্যান্সের মান R1 হইলে এখানে x এর জায়গায় 1 আসবে, R2 হইলে x এর জায়গায় 2 হবে, R3 হইলে x এর জায়গায় 3 হবে, তাহলে এখানে I3 হবে, I3 R3, এখানে x এর জায়গায় 1 2 3 4 5 6 যেটাই রেজিস্ট্যান্স হোক জাস্ট মান বসাই দিলে R3 এর মান যদি আমার জানা থাকে, টোটাল কারেন্ট যদি আমার জানা থাকে, এই ফর্মুলা দিয়ে আমি যে কোনো ব্রাঞ্চের কারেন্ট ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? তবে যদি দুইটা ব্রাঞ্চ থাকে এবং দুইটা ব্রাঞ্চের মধ্যে যদি I1 এবং I2 কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা শর্টকাটে এই ফর্মুলাটা শিখতে পারি। এই ফর্মুলাটা কিভাবে পেলাম? এখানে দেখো, এই যে R3 এর মান আমরা পাইছি কি, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই মানটা যদি আমি এই ফর্মুলায় বসাই দিই, এই R3 এর মানটা যদি এই ফর্মুলায় বসাই দিই, তাহলে আমরা কি পাইতেছি খেয়াল করে দেখো। তাহলে আমরা পাইতেছি, মনে করো এখানে I1 সমান সমান এই R3 এর মানটা আমি বসাই দিব। I1 ইকুয়াল টু এখানে R3 এর মানটা কত থাকতেছে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে, এটার সাথে গুণন I, আচ্ছা এটা আবার ভাগ করবো, এটারে কি দিয়ে R1, এটাকে R1 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এটা থাকতেছে হলো যে এই R1 আর এই R1 কাটাকাটি যাবে, থাকে হলো R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 গুণন I। তাহলে I1 এর মান পাইতেছি R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 গুণন I, অর্থাৎ I1 সমান সমান বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল গুণন টোটাল কারেন্ট। অনুরূপভাবে আমরা এখান থেকে I1 এর মান পাইতেছি এটা, আর I2 এর মান পাইতেছি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I। অর্থাৎ এই দুইটা ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দুইটা ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা সহজেই I1 এবং I2 কারেন্ট নির্ণয় করতে পারি। I1 কারেন্ট সমান সমান বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুই রেজিস্ট্যান্সের যোগফল গুণন টোটাল কারেন্ট। I2 কারেন্ট সমান সমান বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স R1 ডিভাইডেড বাই দুই রেজিস্ট্যান্সের যোগফল গুণ ইনটু টোটাল কারেন্ট। ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করে আমরা সহজে দুই ব্রাঞ্চের যে সমস্ত রেজিস্ট্যান্স আছে তার আমরা সেই সমস্ত ব্রাঞ্চগুলোতে কারেন্টের মান ক্যালকুলেট করতে পারি। ওকে, এখানে একটা প্রবলেম আছে, ফাইন্ড দি কারেন্ট I ফর দ্য নেটওয়ার্ক। এখানে মূল কারেন্ট দেয়া আছে আর প্রত্যেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আমার দেয়া আছে। ঠিক আছে? এখানে আমাদের এই I1 কারেন্ট বের করতে বলতেছে, এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলতেছে। ঠিক আছে? মূল কারেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্ট ডিভাইডার রুল, অর্থাৎ মূল কারেন্ট এবং রেজিস্ট্যান্স থাকলে কারেন্ট ডিভাইডার রুল। ঠিক আছে? মূল ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ ডিভাইডার রুল, এটা আমরা মনে রাখবো। মূল কারেন্ট এবং রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, টোটাল রেজিস্ট্যান্স বের করলাম ওই জেনারেল ফর্মুলা দিয়ে, টোটাল রেজিস্ট্যান্স বের করলাম, প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করে আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম। তারপরে I1 ইকুয়াল টু RT বাই R1 ইনটু I, ওই মূল ফর্মুলা যেটা কারেন্ট ডিভাইডার রুলের মূল ফর্মুলা। ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম, এই যে এই ফর্মুলা Ix ইকুয়াল টু RTI বাই Rx, এই ফর্মুলাটা ব্যবহার করে Rx এর জায়গায় জাস্ট 1 বসাই দিলাম, R1 বসাই দিলাম। ঠিক আছে? I1 ইকুয়াল টু RT বাই R1 ইনটু I, এই ফর্মুলা ব্যবহার করে আমরা সহজেই I1 কারেন্ট বের করতে পারি। তাহলে I2 কারেন্ট কত হবে? I2 কারেন্ট হবে RT বাই R2 গুণন I। তাহলে I3 কারেন্ট কত হবে? RT বাই R3 গুণন I। RT কি? RT হলো তিনটে প্যারালাল ব্রাঞ্চের, এটা হলো টোটাল রেজিস্ট্যান্স। প্যারালাল ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি আমরা জানি, ওই ফর্মুলা ইউজ করে আমরা এটাকে সহজেই বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের পরের টপিকসে চলে যাই। একাধিক ভোল্টেজ সোর্স যদি সিরিজে কানেক্টেড থাকে, তাহলে এই একাধিক ভোল্টেজ সোর্সের বদলে আমি একটি ভোল্টেজ সোর্স দিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি বা এগুলোকে রিপ্লেস করতে পারি। অর্থাৎ ভোল্টেজ সোর্স যদি একাধিক সিরিজে কানেক্টেড থাকে, তাহলে এই একাধিক সোর্সের বদলে আমি একটা ভোল্টেজ সোর্সকে আমি বসাতে পারি। ঠিক আছে? এটা আমরা কি পদ্ধতিতে বসাই সেটা আমরা একটু দেখি। মনে করি এখানে একাধিক ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড আছে। এখানে E1 ভোল্টেজ,
যার ডিরেকশন হলো এইদিকে প্লাস মাইনাস, এটা ভোল্টেজ হলো 10 ভোল্ট। E2 ভোল্টেজের ডিরেকশন হলো তার বিপরীত দিকে, অর্থাৎ এখানে এর ভোল্টেজ হলো আমাদের 2 ভোল্ট। E3 ভোল্টেজ হলো আমাদের সেম আগের ডিরেকশনে, এর ভোল্টেজ হলো আমাদের 3 ভোল্ট। E4 সেম ডিরেকশনে, এর ভোল্টেজ হলো 7 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই সবগুলো ভোল্টেজকে আমি একটা ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করব, এই সবগুলোর বদলে একটা ভোল্টেজ দিব। এই ভোল্টেজটার মান হলো ইটি। ইটি সমান সমান সবগুলো ভোল্টেজের আমার ভেক্টর সাম, অর্থাৎ ডিরেকশন সহ ভেক্টর সাম করলেই আমরা পেয়ে যাব হলো আমাদের টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ সমান সমান তাহলে কি পাচ্ছি, এই সবগুলো ভোল্টেজের সাম করি এই ডিরেকশনে। আমি যদি ধরি ক্লকওয়াইজ ডিরেকশন, যদি আমি ধরি পজিটিভ ধরি, তাহলে এটা যেহেতু সেম পজিশন আছে, অর্থাৎ আমাদের এটা তাহলে আমাদের 10 ভোল্ট। এটা যেহেতু বিপরীত পজিশন আছে এই কারণে এটা -2 ভোল্ট। এটা যেহেতু সেম পজিশন আছে এটা হলো আমাদের +3 ভোল্ট। এটা যেহেতু সেম পজিশন আছে এই কারণে +7 ভোল্ট, সমান সমান আসে আমার 18 ভোল্ট। সুতরাং এই সবগুলো ভোল্টেজের বদলে আমি একটা 18 ভোল্টের একটা সোর্স, যার ডিরেকশন হলো আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ এটা প্লাস এবং এটা মাইনাস, সেটাই দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে বলি, মনে করি এখানে একটা প্রবলেম আছে, এখানে তিনটা ভোল্টেজ সোর্স আছে এই এক্সাম্পলে। একটা হলো E1, আরেকটা হলো আমাদের E2, আরেকটা হলো E3। তো এটাকে আমি যদি এইভাবে রিপ্লেস করতে পারি তাহলে আমাদের সার্কিটটা সলভ করা অনেকটা ইজি হয়ে যায়। কিভাবে করব, সুতরাং টোটাল ভোল্টেজ সমান সমান E1 এইদিকে, E2 সেম ডিরেকশনে এই জন্য প্লাস E1 প্লাস E2, E3 হলো বিপরীত ডিরেকশনে এই কারণে মাইনাস E3। এইভাবে আমরা এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব voltage source of different voltage ratings are not connected in parallel। ভোল্টেজ সোর্সগুলো যদি সিরিজে কানেক্ট করা থাকে তাহলে ডিফারেন্ট ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্ট হলে টোটাল ভোল্টেজ হয়ে যায় তার অ্যালজাব্রিক ভেক্টর সাম, অর্থাৎ সবগুলো ডিরেকশন সহ সাম করলে যেটা আসে সেটাই হলো তার টোটাল ভোল্টেজ। কিন্তু ভোল্টেজ সোর্সগুলোকে যদি প্যারালালি কানেক্ট করতে হয় তাহলে অবশ্যই সেম ভোল্টেজে কানেক্ট করতে হবে। ডিফারেন্ট ভোল্টেজকে প্যারালালি কানেকশন করা যায় না। কেন করা যায় না আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, মনে করি এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, এইখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে, এগুলোকে আমি প্যারালালি কানেক্ট করছি। ঠিক আছে, এইখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে, মনে করি এই ভোল্টেজ সোর্সগুলোকে আমি প্যারালালি কানেক্ট করছি। ঠিক আছে, মনে করি এখানে একটা রেজিস্টার আমি কানেক্ট করছি। ঠিক আছে, এই ভোল্টেজটার ডিরেকশন এই দিক, এই দিক, এই দিক। এই ভোল্টেজটা মনে করো যে আমি কানেক্ট করলাম এখানে আমি 5 ভোল্ট, এইখানে কানেক্ট করলাম হলো আমি 6 ভোল্ট, এইখানে কানেক্ট করলাম আমি 10 ভোল্ট। এই ধরনের কানেকশন দেয়া যাবে না, অর্থাৎ ডিফারেন্ট রেটিং এর ভোল্টেজ সোর্সকে প্যারালালি কানেক্ট করা যাবে না। কেন যাবে না, কারণ আমরা জানি প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সমান থাকে। সুতরাং এই 10 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট এই ডিফারেন্ট ভোল্টেজ লেভেলকে একসাথে কানেক্ট করা যাবে না। কানেক্ট করলে কি হবে, কানেক্ট করলে যে জিনিসটা হবে সেটা হলো এই ভোল্টেজ সোর্সগুলোর ভিতর দিয়ে তখন কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ 10 ভোল্ট এই এর দিয়ে ফ্লো করবে, এর দিয়ে ফ্লো করবে। যেহেতু এখানে 10 ভোল্ট, এখানে আছে 6 ভোল্ট, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। এই ভোল্টেজ ডিফারেন্স থাকার কারণে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই ব্যাটারির মধ্যে দিয়ে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করার কারণে এটা ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এবং পুড়ে যাবে, আমি যদি প্র্যাকটিক্যালি যদি এইভাবে কানেকশন দিই। সুতরাং এই প্যারালাল কানেকশন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই ভোল্টেজগুলোকে সেম পটেনশিয়ালে রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা 10 ভোল্ট একসাথে কানেক্ট করা যাবে, প্রত্যেকটা 5 ভোল্ট একসাথে কানেক্ট করা যাবে, প্রত্যেকটা 12 ভোল্ট একসাথে কানেক্ট করা যাবে। কিন্তু একটা 12, একটা 10, একটা 5 এগুলোকে প্যারালালি কানেকশন দেওয়া যাবে না। ঠিক আছে, ভোল্টেজ সোর্সগুলোকে সিরিজে কানেক্ট করলে ভোল্টেজ অ্যাড হয়ে যায়, আর প্যারালালি কানেক্ট করলে আমাদের সেম ভোল্টেজ রাখতে হয়। এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ অ্যাড হয় না, সেম ভোল্টেজে থাকে। এখন প্রশ্ন হলো
ভোল্টেজ সোর্সগুলোকে প্যারালালি কানেকশন আমরা কেন দিই যদি ভোল্টেজ একই থাকে? এটা প্রশ্ন না, যে ভোল্টেজ সোর্সগুলো ঠিক আছে, আমাদের সেম ভোল্টেজ থাকতেছে, তাহলে আমি এখানে ইচ্ছা কষ্ট করে আমি প্যারালাল কানেকশন আমি ভোল্টেজ সোর্সগুলোকে দিব কেন? কি দরকার পড়ছে আমার ভোল্টেজ সোর্সগুলোকে প্যারালালি কানেকশন দেওয়া? এই বিষয়টা আমরা দেখি। ভোল্টেজ সোর্সগুলোকে আমরা কেন প্যারালাল কানেকশন দিই, কেন সিরিজ কানেকশন দিই? ভোল্টেজ সোর্সগুলোকে সিরিজ কানেকশন দেই ভোল্টেজ বাড়ানোর জন্য। যেমন ধরো আমরা যদি দুইটা ভোল্টেজ, মনে করো এখানে আমি একটা ভোল্টেজ দিলাম, এখানে একটা ভোল্টেজ, এটা 5 ভোল্ট, 5 ভোল্টের সাথে আমি যদি আরো একটা 5 ভোল্ট কানেকশন দিই, তাহলে কি হচ্ছে, টোটাল ভোল্টেজটা হয়ে যাইতেছে 10 ভোল্ট, তাই না? অর্থাৎ ভোল্টেজ বাড়ছে। যদি কখনো কোনো জায়গায় ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হয়, আমরা ভোল্টেজগুলোকে সিরিজ কানেকশন দিই, এক্ষেত্রে কি হয়, ভোল্টেজ বেড়ে যায়। যেমন ধরো দুইটা 12 ভোল্টের ব্যাটারি কানেকশন দিলে কি হয়, 24 ভোল্ট হয়। আবার ধরো যে দুই ব্যাটারির যে লাইটগুলো আছে, দ্যাট 3 ভোল্ট, 3 ভোল্টে কোনো কোনো কিছু যদি চলে তাহলে সেখানে দুই ব্যাটারি লাগে, ঠিক আছে? এইভাবে আমরা সিরিজ কানেকশন দিয়ে আমরা ভোল্টেজ রেটিংটা বাড়াই দিই। এখন ভোল্টেজ সিরিজ কানেকশন বুঝলাম, ভোল্টেজটা বাড়ে, কিন্তু প্যারালাল কানেকশন আমাদের কেন দেওয়ার প্রয়োজন পড়ে? ভোল্টেজগুলোকে প্যারালাল কানেকশন দেওয়ার প্রয়োজন পড়ে মূলত কারেন্ট রেটিং বাড়ানোর জন্য। মনে করো এখানে দুইটা ব্যাটারি আছে, ঠিক আছে? ধরো এটা 12 ভোল্টের দুইটা ব্যাটারি আছে, ঠিক আছে? 12 ভোল্টের দুইটা ব্যাটারি আছে। হ্যাঁ, এই ব্যাটারির লাইফ টাইম হলো, এখানে ধরো আমি কি করতেছি, এখানে ধরো আমি একটা টেবিল ফ্যান চালাচ্ছি, এখানে ধরো আমি একটা টেবিল ফ্যান চালাচ্ছি, ঠিক আছে? টেবিল ফ্যান চালাচ্ছি, তাহলে একটা ব্যাটারি দিয়ে যদি এই টেবিল ফ্যানটা চালাতাম, তাহলে সেই ব্যাটারির লাইফ টাইম ছিল 5 ঘন্টা, 5 আওয়ার। এখন যদি দুইটা ব্যাটারি দিয়ে আমি এই টেবিল ফ্যানটা চালাই, তাহলে এর লাইফ টাইমটা বাইরে যাবে না, 5 আওয়ার সমান 10 ঘন্টা এটা চলবে। অর্থাৎ আমাদের লোডের সাপেক্ষে আমাদের লোড ক্যাপাসিটি যদি বাড়তে থাকে, আমাদের কারেন্টটাকে ইনক্রিজ করার জন্য আমাদের এখানে প্যারালাল কানেকশন দিলে যে জিনিসটা হয়, ভোল্টেজ সেম থাকে কিন্তু কারেন্টটা ইনক্রিজ করে যায়। এখানে আমি বেশি পরিমাণে লোড চালাইতে পারবো, যত ব্যাটারি বাড়াবো লোডের পরিমাণ এখানে তত বাড়াইতে পারবো, তত ওয়ার্ডের কানেকশন আমি লোড এখানে আমি কানেক্ট করতে পারবো। এখানে যদি এর সাথে আরো অনেক কিছু কানেক্ট করি, একটা বাতি কানেক্ট করলাম, ঠিক আছে, ধরো আরো অনেক জিনিস কানেক্ট করলাম, তাহলে কি আমি এখানে আরো ব্যাটারি বাড়াই দেবো। আমাদের লোড ক্যাপাসিটি সার্ভ করার জন্য, মানে মেনটেন করার জন্য আমি কি করব, আরো ব্যাটারি বাড়াই দেব। তাহলে কি করবে, এখান থেকে বড় ধরনের কারেন্ট আয়ের পরিমাণ বাইরে যাবে, আমাদের বেশি পরিমাণ লোড আমি সার্ভ করতে পারবো। সুতরাং আমরা যদি একই ভোল্টেজের বেশি পরিমাণ লোডের কোনো কিছু চালাইতে চাই, তাহলে আমাদের এই ব্যাটারিগুলোকে প্যারালালি কানেকশন দিতে হয়। আর প্যারালাল কানেকশনের সময় অবশ্যই অবশ্যই সেম ভোল্টেজে থাকবে। যদি এটা 12 ভোল্টে থাকে, এটাও 12 ভোল্ট হইতে হবে, ঠিক আছে? এটাও 12 ভোল্ট হইতে হবে। সেম ভোল্টেজের ব্যাটারিগুলোকে আমার প্যারালাল কানেকশন দিতে হবে, আদারওয়াইজ এই কানেকশনগুলো ইনভ্যালিড বা রং কানেকশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম ভোল্টেজ সোর্সেস অফ ডিফারেন্ট ভোল্টেজ রেটিং আর নট কানেক্টেড ইন প্যারালাল। ডিফারেন্ট ভোল্টেজ রেটিংকে প্যারালালি কানেকশন দেওয়া যায় না। আচ্ছা, এখন আমরা দেখব কারেন্ট সোর্সকে যদি প্যারালালি কানেক্ট করা হয় তাহলে কি হয়। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা দুইটা কারেন্ট সোর্সকে প্যারালালি কানেক্ট করা হয়েছে। একটা কারেন্ট সোর্স 10 অ্যাম্পিয়ার নিচের দিকে, আর একটা কারেন্ট সোর্স 6 অ্যাম্পিয়ার উপরের দিকে, ঠিক আছে? তো এরকম একাধিক কারেন্ট সোর্সগুলোকে যদি প্যারালালি কানেক্ট করা হয়, তাহলে এই একাধিক কারেন্ট সোর্সের বদলে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি বা রিপ্লেস করতে পারি। অর্থাৎ এই দুইটা কারেন্ট সোর্সের বদলে আমি এখানে একটা কারেন্ট সোর্স বসাই এটাকে রিপ্লেস করতে পারি। তাহলে এই একটা কারেন্ট সোর্স যেটা আমি বসাবো, রিপ্লেস করব, সেই টোটাল কারেন্ট সোর্স সমান সমান এই দুইটা কারেন্ট সোর্সের আমার ভেক্টর সাম। যেমন ধরো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিচের দিকে ফ্লো করতেছে, 6 অ্যাম্পিয়ার উপরের দিকে ফ্লো করতেছে, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 অ্যাম্পিয়ার থাকে নিচের দিকে,
তাহলে 10 এম্পিয়ার নিচের দিকে, 6 এম্পিয়ার উপরের দিকে, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স হলো 4 এম্পিয়ার। যেহেতু 10 বড়, নিচের দিকে বড়, এই জন্য 4 এম্পিয়ার নিচের দিকে ফ্লো করতেছে। তাহলে এই দুইটার বদলে আমি বসাইতে পারি 4 এম্পিয়ার কারেন্ট নিচের দিকে ফ্লো করতেছে। অর্থাৎ কারেন্ট আইএস ইকুয়াল টু বলতে পারি এখানে এই 10 এম্পিয়ার কারেন্ট মাইনাস 6 এম্পিয়ার কারেন্ট সমান 4 এম্পিয়ার কারেন্ট। ঠিক আছে। আর এই রেজিস্টর, এটা হলো 3 ওহমের একটা রেজিস্টর, আর এখানে আছে আরেকটা রেজিস্টর হলো আমাদের কি বলে এটাকে R1, একটা হলো R2। তাহলে এই দুইটা যেহেতু প্যারালাল, সুতরাং এই দুইটা প্যারালাল রেজিস্টরকে এক করে ফেললে ইকুইভ্যালেন্ট রেজিস্টর বানাইলে তাহলে R1 প্যারালাল R2, R1 হলো 3 ওহম, R2 প্যারালাল এখানে আমার 6 ওহম, যদিও মানটা এখানে দেয়া নাই। তাহলে R2 হলো আমাদের 6 ওহম, R1 হলো আমাদের এখানে 3 ওহম। তাহলে 3 প্যারালাল 6 সমান সমান 2 ওহম। এই রেজিস্ট্যান্সটা আমি 2 ওহম দিলাম। তাহলে আমি কি পাইলাম? আইএস পাইলাম 4 এম্পিয়ার নিচের দিকে, আর এই দুইটা রেজিস্ট্যান্সের বদলে একটা রেজিস্ট্যান্স বসাইলাম প্যারালাল করে, এটা হলো 2 ওহম। ঠিক আছে, এটা হলো আমাদের আরএস। এইভাবে কারেন্ট সোর্সগুলোকে প্যারালাল কানেকশন দিলে একাধিক কারেন্ট সোর্সের বদলে একটা কারেন্ট সোর্স আমরা বসাইতে পারি। তবে কারেন্ট সোর্সগুলোকে সিরিজে কানেকশন দিতে গেলে অবশ্যই সেম মানের কারেন্ট সোর্সগুলোকে কানেক্টেড করতে হবে। অর্থাৎ কারেন্ট সোর্স অফ ডিফারেন্ট কারেন্ট রেটিং আর নট কানেক্টেড ইন সিরিজ। অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের কারেন্ট সোর্সগুলোকে সিরিজে কানেকশন দেওয়া যায় না। ভিন্ন ভিন্ন মানের কারেন্ট সোর্সগুলোকে সিরিজে কানেকশন কেন দেওয়া যায় না আমরা একটু খেয়াল করে দেখি। মনে করি এখানে একটা কারেন্ট সোর্স আছে, ঠিক আছে, এটা একটা কারেন্ট সোর্স, এখানে ধর আরেকটা কারেন্ট সোর্স আছে, ঠিক আছে, এইখানে আরেকটা কারেন্ট সোর্স আছে। সবগুলো কারেন্ট সোর্সকে আমি সিরিজে কানেক্ট করছি। ঠিক আছে, মনে করো এটার মান হলো আমাদের 5 এম্পিয়ার, এটার মান 6 এম্পিয়ার, এটার মান 7 এম্পিয়ার। তো এইভাবে কানেকশন দেয়া যায় না, এটা হলো ইনভ্যালিড। এই কানেকশন হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে কোনো একটা সিরিজ সার্কিটে একই কারেন্ট ফ্লো করে, কারেন্ট সবসময় এক থাকে। এখন একই তারের মধ্যে দিয়ে 5 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 7 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে না, ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট ফ্লো করতে পারে না। একই তারের মধ্যে দিয়ে একটাই কারেন্ট ফ্লো করবে, কখনো তিনটা কারেন্ট এক তারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না। সুতরাং হয় 7 করবে, হয় 6 করবে, নয় 5 করবে। সুতরাং একই তারের মধ্যে দিয়ে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট রেটিং ফ্লো করতে পারে না। এই কারণে সিরিজ কানেকশন এই ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট সোর্সের হয় না। যদি সিরিজ কানেকশন দিতেই হয় আমাকে সেম কারেন্ট সোর্স ব্যবহার করতে হবে, সবগুলো 5 এম্পিয়ার তাহলে হবে, অথবা সবগুলো 6 এম্পিয়ার, অথবা সবগুলো 7 এম্পিয়ার, তাহলে এগুলোকে সিরিজে কানেকশন দেওয়া যাবে। আদারওয়াইজ এগুলোকে সিরিজে কানেকশন দেওয়া যাবে না। বাস্তব জীবনে আসলে আমরা যত ধরনের সোর্স দেখি, ব্যাটারি, জেনারেটর, এগুলো সবই হলো ভোল্টেজ সোর্স। প্র্যাকটিক্যাল লাইফে আমাদের সাধারণত কারেন্ট সোর্স আমরা দেখি না। তবে কারেন্ট সোর্সগুলো বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করে, যেমন ট্রানজিস্টর ব্যবহার করে এই কারেন্ট সোর্সগুলোকে তৈরি করা যায়। ঠিক আছে, এগুলো আমাদের ম্যাথমেটিক্সের খাতিরে এই কারেন্ট সোর্সগুলো আমরা এখানে উল্লেখ করি, কিন্তু বাস্তবে কারেন্ট সোর্স নামক কোনো কিছু নাই। ইলেকট্রনিক ডিভাইস তো দিয়ে এই কারেন্ট সোর্সগুলো তৈরি করা যায়। ঠিক আছে, আমরা যখন সোর্স করব তখন এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখব আইডিয়াল অ্যান্ড রিয়েল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স কাকে বলে, রিয়েল ভোল্টেজ সোর্স কাকে বলে? আইডিয়াল ভোল্টেজ সোর্স হলো শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স, এর সাথে কোনো রেজিস্ট্যান্স নাই। অর্থাৎ আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। আইডিয়াল ভোল্টেজ সোর্সের মধ্যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যত ধরনের ভোল্টেজ সোর্স ব্যবহার করি সবগুলোরই একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। যে কোনো একটা ব্যাটারি, এই ব্যাটারির ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সকে বলা হয় তার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের সাথে অবশ্যই একটা সিরিজে কানেক্টেড রেজিস্ট্যান্স থাকবে, যেটা হলো তার ইন্টারনাল রেজিস্ট্যান্স। রিয়েল ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে, আর আইডিয়াল ভোল্টেজ সোর্সের সাথে কোনো একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে না। এইটি হলো রিয়েল ভোল্টেজ সোর্স এবং আইডিয়াল ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য। কারণ কি, রিয়েল ভোল্টেজ সোর্সের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটা আমরা রিপ্রেজেন্ট করি
এখানে একটা সিরিজ রেজিস্ট্যান্স হিসেবে এখানে আমরা রিপ্রেজেন্ট করাই একে। আচ্ছা, এখন দেখবো আইডিয়াল এবং রিয়েল কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্সও আবার দুই ধরনের হতে পারে, আইডিয়াল এবং রিয়েল। আইডিয়াল কারেন্ট সোর্স শুধুমাত্র একটা কারেন্ট সোর্স যার সাথে কোনো ধরনের ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। কিন্তু প্র্যাকটিক্যাল বা রিয়েল কারেন্ট সোর্সের মধ্যে কি থাকে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যে রেজিস্ট্যান্সটা মূলত এই কারেন্ট সোর্সের সাথে প্যারালালি কানেক্টেড করা থাকে। ভোল্টেজ সোর্স হলো সিরিজে কানেক্টেড করা থাকে, আর কারেন্ট সোর্স হলো প্যারালালি কানেক্ট করা থাকে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, এটা হলো আমাদের রিয়েল কারেন্ট সোর্স যার সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এখন আমরা ম্যাথমেটিক্সে আমরা যখন সার্কিট সলিউশন করব, কোনো জায়গায় যদি ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি, কোনো জায়গায় কারেন্ট সোর্স থাকলে সেটাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। এটা আমাদের ম্যাথমেটিক্সের অনেক ক্যালকুলেশন সহজবুদ্ধ করার জন্য আমাদের এই সোর্স কনভার্সন করতে হয়। তাহলে সোর্স কনভার্সন কি? সোর্স কনভার্সন হলো রিয়েল বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সকে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সে কনভার্ট করা, অথবা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কনভার্ট করার যে প্রসেস, সেটাকেই বলা হয় সোর্স কনভার্সন। আচ্ছা, যেমন ধরো এই চিত্রে এটা হলো একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হলো আমাদের ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো আমার আরএস। ঠিক আছে, তাহলে ই এবং আরএস, আর এটা হলো লোড, আরএল হলো লোড। সুতরাং আমি এখানে লিখতে পারি ই ইকুয়াল টু আই আর এস, ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা থেকে লিখতে পারি ই ইকুয়াল টু আই আর এস। ঠিক আছে, আবার এখানে লোড কারেন্ট আইএল সমান সমান লিখতে পারি সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ আর এস প্লাস আর এল। সুতরাং আইএল সমান সমান ভি বাই আর, ভি হলো সাপ্লাই ভোল্টেজ ভি, এবং আর হলো টোটাল রেজিস্ট্যান্স আর এস প্লাস আর এল, এই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। ঠিক আছে, এটা হলো লোড কারেন্ট। ঠিক আছে, আবার এটা হলো একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। এই প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সে কি থাকবে, এখানে একটা কারেন্ট সোর্স থাকবে, আর এখানে একটা প্যারালালি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। এখানে যেটা সিরিজে ছিল এটা সেখানে প্যারালালে চলে আসবে, আর লোড আগের মতোই থাকবে। ঠিক আছে, তাহলে এই কারেন্ট, এই আই এর মানটা কত, এই ইকুয়েশন থেকে আমরা কি জানি ই ইকুয়াল টু আই আর এস। তো ই ইকুয়াল টু যদি আই আর এস হয়, তাহলে আই ইকুয়াল টু কত, ই বাই আর এস। তাহলে আই ইকুয়াল টু ই বাই আর এস, এখান থেকে আমরা দেখতেছি আই ইকুয়াল টু ই বাই আর এস। ঠিক আছে, এখন যদি আমার কোনো একটা ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, ভোল্টেজ সোর্সে যদি আমি ই এর মান জানি, আর এস এর মান জানি, তাহলে এই ভোল্টেজ সোর্স থেকে সহজেই এই কারেন্ট সোর্সের আই এর মান আমরা বের করতে পারবো ই বাই আর এস দিয়ে। আবার অনুরূপভাবে যদি আমাদের একটা কারেন্ট সোর্স দেওয়া থাকে, কারেন্ট সোর্সের আই এর মান আমার জানা থাকে এবং আর এস এর মান আমার জানা থাকে, তাহলে এই ইকুয়েশন ইউজ করে ই ইকুয়াল টু আই আর এস ব্যবহার করে আমি একটা ভোল্টেজ সোর্সের ই এর মান আমি বের করতে পারবো। আর আর এস তো ফিক্সড, আর এস যা আছে তাই থাকবে, আর এস এর কোনো পরিবর্তন নাই। এখানে সিরিজে কানেকশন, এখানে প্যারালাল কানেকশন। এইভাবে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা হয়। ঠিক আছে, আর অনুরূপভাবে এখানে লোড কারেন্ট কি হইতেছে, এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা কারেন্ট যেতেছে আর এস দিয়ে, আর একটা কারেন্ট যেতেছে আর এল দিয়ে। আর এল এর এক প্রসেস যে কারেন্ট, এই কারেন্ট আমরা বের করবো কিভাবে, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে মূল কারেন্ট হলো আই, আর আর এল এর ক্রসে কারেন্ট সমান সমান তার বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। আমরা কারেন্ট ডিভাইডার রুলে যে ফর্মুলাটা শিখছি সেটা এখানে অ্যাপ্লাই করলাম, করলে এখানে আইএল কারেন্টটা আমরা সহজে বের করতে পারবো। এটা হলো আমাদের লোড কারেন্ট। ঠিক আছে, এটা হলো আমাদের ভোল্টেজ সোর্সের লোড কারেন্ট, এটা হলো আমাদের কারেন্ট সোর্সের লোড কারেন্ট। তো এই সোর্স কনভার্সন আমার বিভিন্ন ক্ষেত্রে করার প্রয়োজন হয়। যেমন ধরো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো এখানে একটা ম্যাথ দিছি। ঠিক আছে, এখানে ধরো এটা ধরো আমার 10 ভোল্ট, এটা ধরো আমাদের 5 ওহম, এটা ধরো আমাদের 10 ওহম। ঠিক আছে, আমি বললাম যে এই ভোল্টেজ সোর্সটাকে তুমি কারেন্ট সোর্সে কনভার্ট করো। তাহলে এটাকে কিভাবে কারেন্ট সোর্সে কনভার্ট করবা, প্রথমে তুমি এখানে কারেন্ট সোর্স দিবা। ঠিক আছে, সেম ডিরেকশনে কারেন্ট সোর্স দিবা, এখানে একটা প্যারালাল রেজিস্ট্যান্স লাগাবা। এই রেজিস্ট্যান্সটা হলো সিরিজে,
এই সিরিজটাই এখানে চলে আসবে, প্যারালালে চলে আসবে। ঠিক আছে, তারপরে লোড হলো আমাদের 10 ওহম, তাহলে এটা আমাদের 10 ওহম চলে আসলো। ঠিক আছে, তাহলে এই যে 10 ভোল্ট, তাহলে এই কারেন্টের মানটা কত হবে? কারেন্টের মানটা আমরা কি জানি, I ইকুয়াল টু ই বাই I ইকুয়াল টু কারেন্ট সমান সমান ই বাই আর এস, তাই না? তাহলে এখানে I সমান সমান আমরা লিখতে পারি ই কত, মানে সাপ্লাই ভোল্টেজ 10, তাহলে 10 বাই আর এস কত, এখানে 5, তাহলে 5 সমান সমান 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হলো এই কারেন্টের মান, এখানে 10 ভোল্ট আর 5 ওহম সমান সমান 2 অ্যাম্পিয়ার। ফর্মুলা কি? ফর্মুলা হলো I ইকুয়াল টু ই বাই আর এস। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে। অনুরূপভাবে যদি আমার কারেন্ট সোর্স থাকে, আমরা ই ইকুয়াল টু আই আর এস ফর্মুলা ইউজ করে আমি এখানে ভোল্টেজ সোর্স সহজে বের করতে পারবো। এইভাবে আমাদের সোর্স কনভার্সন করা হয়। ঠিক আছে, এরপরে আমাদের টপিক হলো ওয়াই অর স্টার অর ডেল কানেকশন। ওয়াই কানেকশন কাকে বলে, বা স্টার কানেকশন কাকে বলে, বা টি কানেকশন কাকে বলে? ওয়াই স্টার অর টি কানেকশন, যে কানেকশনটা দেখতে অনেকটা স্টারের মতো বা ওয়াই এর মতো বা টি এর মতো, সেটাকে বলা হয় ওয়াই স্টার অর টি কানেকশন। যেমন ধরো এখানে 3টা রেজিস্টর এমনভাবে কানেক্ট হয়ে আছে যে এখানে একটা পাত বের হয়েছে, এখানে একটা পাত বের হয়েছে, এখানে পাত স্টারের মতো শেপ তৈরি আছে। এই ধরনের কানেকশনকে বলা হয় স্টার কানেকশন বা ওয়াই কানেকশন। সিরিজ প্যারালাল কানেকশনের বাইরেও এটা একটা নতুন ধরনের কানেকশন। ঠিক আছে, এই ধরনের কানেকশনকে বলা হয় ওয়াই কানেকশন, স্টার কানেকশন বা টি কানেকশন। ঠিক আছে, এখানে 3টা টার্মিনাল থাকবে, 3টা টার্মিনালের ভিতর দিয়েই কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম না যে 2টা এলিমেন্টের একটা কমন পয়েন্ট থাকবে, সেই কমন পয়েন্ট থেকে কোনো টার্মিনাল বের হতে পারবে না, তাকে বলা হয় সিরিজ। যদি টার্মিনাল বের হয়ে যায়, বের হয়ে গেলে সেই কানেকশনটা হয়ে যাবে এই স্টার কানেকশন। ঠিক আছে, বলছিলাম টার্মিনাল বের হয়ে গেলে তাহলে আর সিরিজ হবে না, তাহলে কি হবে? সিরিজ না হলে কি হবে? সেটা হবে ওয়াই কানেকশন আর স্টার কানেকশন বা টি কানেকশন। ঠিক আছে, এখানে টার্মিনাল বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেক ধরনের কানেকশন আছে যেটাকে বলা হয় ডেল কানেকশন বা পাই কানেকশন। এটা হলো একটার সাথে আর একটা, একটার সাথে আর একটা, যেমন এটার সাথে এটা কানেকশন, এটার সাথে এটা কানেকশন, এভাবে একটার সাথে প্রত্যেকটা একটার সাথে কানেকশন করে যদি ত্রিভুজ ফর্ম করে, অর্থাৎ একটা ডেল্টা ফর্ম করে, তাহলে এই ধরনের কানেকশনকে বলা হয় ডেল কানেকশন বা পাই কানেকশন। ঠিক আছে, এই দুইটা কানেক্টেড, এখানে চিত্র দেখে ঘাবড়ানোর কিছু নাই, এটাও ডেল, এই দুইটা হলো একই পয়েন্ট। ঠিক আছে, এই দুইটা একই পয়েন্ট, এটাও ডেল কানেকশন। ঠিক আছে, বা এটাকে পাই কানেকশন বলা, পায়ের মতো যেহেতু দেখা যাইতেছে এই জন্য এটাকে পাই কানেকশন বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ডেল্টা টু স্টার অর স্টার টু ডেল্টা কনভার্সন। আমাদের বিভিন্ন সার্কিট সলভ করতে গেলে কখনো কখনো কানেকশন এতটাই জটিল আকার ধারণ করে যে যেখানে হয়তো বিভিন্ন ধরনের স্টার কানেকশন আছে অথবা ডেল কানেকশন আছে, এই সার্কিট সলিউশনের সুবিধার্থে এই ডেল কানেকশনকে স্টার কানেকশন অথবা স্টার কানেকশনকে ডেল কানেকশনে কনভার্ট করার প্রয়োজন করতে পারে। আমরা যখন বড় বড় এক্সাম্পল দেব তখন দেখব যে সার্কিট সলভ করতে গেলে আমাদের এই ডেল থেকে স্টার, স্টার থেকে ডেলে কনভার্সনের প্রয়োজন পড়ে, আদারওয়াইজ সলভ করতে পারি না। তো এই কনভার্সনটা আমরা কিভাবে করি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে এটা হলো একটা ডেল কানেকশন। ডেল কানেকশন কোনটা? এই যে আরসিএ, তারপরে আরবিসি, আরএবি, এগুলো হলো ডেল কানেকশন। আর এর মাঝখানে আমার আছে একটা স্টার কানেকশন, এটা হলো আরএ, আরসি, আরবি, এটা হলো স্টার কানেকশন। তাহলে ফ্রম ডেল টু স্টার, ডেলটা থেকে যদি স্টার ফর্ম করতে চাই, মনে করি এখানে আরসিএ আছে, আরএবি আছে, এই দুইটার মাঝখান থেকে আমি আর এ বের করতে চাই, তাহলে আর এর মান কি হবে? আর এ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এ বি প্লাস আর সি এ ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। মোট কথা হলো যে দুইটা রেজিস্ট্যান্সের মাঝখান থেকে আমি স্টার কানেকশন বের করব, ওই মাঝখানের রেজিস্ট্যান্স সমান সমান তার পার্শ্ববর্তী দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। ঠিক আছে, অর্থাৎ আর এ ইকুয়াল টু আর এ বি প্লাস আর সি এ, অর্থাৎ
এই রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে স্টার কানেকশনের আর এর মান সমান সমান ডেল কানেকশনের পার্শ্ববর্তী দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই ডেল কানেকশনের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। অনুরূপভাবে স্টার টু ডেল্টা কনভার্সনে আমরা আর এ বি এর মান যদি বের করতে চাই, মনে করো এই ভিতরে স্টার কানেকশন দেওয়া আছে, আমি এটার এখন ডেল বানাইতে চাই অর্থাৎ আর এ বি বের করতে চাই, তাহলে কিভাবে লিখবো? এর ফর্মুলাটা হলো আর এ অর্থাৎ এই বাহুর আন্ডারে যে রেজিস্ট্যান্সগুলো আছে আর এ প্লাস আর বি প্লাস এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল আর এ আর বি ডিভাইডেড বাই দূরবর্তী রেজিস্ট্যান্সের ভাগফল, মানে এই দুইটাকে গুণ করে দূরবর্তী রেজিস্ট্যান্স দিয়ে ভাগ অর্থাৎ আর সি দিয়ে ভাগ। তাহলে আর এ প্লাস আর বি প্লাস আর এ আর বি বাই আর সি। এখন যদি আমি আর সি এ বের করতে চাই তাহলে কি হবে? আর এ প্লাস আর সি প্লাস আর এ আর সি বাই আর বি। এখন যদি আর বি সি বের করতে চাই তাহলে কি হবে? আর সি প্লাস আর বি প্লাস আর সি আর বি বাই আর এ। ঠিক আছে? ওরকম ভাবে আমার যদি ডেল ডেল দেয়া থাকে, আমি যদি স্টার বের করতে চাই তাহলে আর এ বের করব। কিভাবে বের করব? এই দুইটার গুণফল আর সি এ ইনটু আর এ বি ডিভাইডেড বাই সবগুলো ডেলের যোগফল। আমি যদি এখন আর বি বের করতে চাই তাহলে কি? আর এ বি ইনটু আর বি সি ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। আমি যদি এখন আর সি এর মান বের করতে চাই তাহলে কি হবে? আর সি এ গুণন আর বি সি ডিভাইডেড বাই আর সি এ প্লাস আর বি সি প্লাস আর আই বি, মানে সবগুলোর যোগফল। এইভাবে আমরা স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে কনভার্ট করি। এখন সবগুলো রেজিস্ট্যান্সের মান যদি সমান থাকে, মনে করি এখানে আর এ বি এর মান, আর বি সি এর মান, আর সি এর মান সবগুলো রেজিস্ট্যান্সের মান ধরো সমান, তাহলে স্টার টু ডেল্টা কনভার্সনের জেনারেল ফর্মুলা হলো রেজিস্ট্যান্স অফ ডেল্টা ইকুয়াল টু 3 ইনটু রেজিস্ট্যান্স অফ ওয়াই, অর্থাৎ ডেল্টা রেজিস্ট্যান্স সমান সমান ওয়াই রেজিস্ট্যান্সের 3 গুণ। ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে ডেল্টার মান ওয়াই এর মান যেটা প্রয়োজন হয় আমরা সেটাকে সহজে বের করতে পারবো। ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখানে কিছু হোমওয়ার্ক আছে, যেখানে আমি বলছি ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর দ্য নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের জন্য কিছু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো বা টোটাল রেজিস্ট্যান্স বের করো। ঠিক আছে? হ্যাঁ, এটা, হ্যাঁ, এটাকে এখন কেউ সলভ করতে পারবা? আচ্ছা দেখি। হ্যাঁ, খেয়াল করো, এক নম্বরে এই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছি। প্রথমে বুঝতে হবে যে এটাকে সিরিজ কানেকশন না প্যারালাল কানেকশন নাকি ওয়াই কানেকশন না ডেল কানেকশন। কানেকশন ফার্স্ট ধরতে হবে। খেয়াল করে দেখো, প্যারালাল কানেকশনের শর্ত কি? অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টের মাঝে দুইটা কমন পয়েন্ট থাকতে হবে। এখন এই তিনটা রেজিস্ট্যান্স খেয়াল করো, এই তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু দুইটা করে কমন পয়েন্ট আছে। কিভাবে আছে? এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স, 5 এর সাথে 2.5 রেজিস্ট্যান্স, এই যে এখানে কমন পয়েন্ট, এখানে কমন পয়েন্ট। আবার মনে করো এই 8 ওহম রেজিস্ট্যান্সেরও একই কমন পয়েন্ট, 5 ওহম, 2.5 ওহম, 8 ওহম সবগুলোরই দুইটা কমন পয়েন্ট। একটা কমন পয়েন্ট এইটা, আর একটা কমন পয়েন্ট হলো এইটা। যেহেতু এখানে দুইটা কমন পয়েন্ট আছে, সুতরাং এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স হলো প্যারালাল। সুতরাং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সবগুলো রেজিস্ট্যান্সে প্যারালাল, 5 প্যারালাল 2.5 প্যারালাল 8। এখন প্যারালালের ফর্মুলা ফেললে তিনটা রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এই ফর্মুলা দিয়ে আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে বি নাম্বারে দেখি। এইটা কি কানেকশন? সিরিজ, প্যারালাল, স্টার নাকি ডেল? এটা স্বাভাবিকভাবে দেখা যেতেছে আমার এটা হলো একটা ডেল কানেকশন, তাই না? এটা একটা ডেল কানেকশন। আর এই ডেল কানেকশনটা সলভ করতে গেলে আমার কি করতে হবে? এই ডেলটারে স্টারে কনভার্ট করতে হবে। স্টারে যদি কনভার্ট করি তাহলে এখানে দেখতে কেমন হবে জিনিসটা? এইদিকে আমার একটা রেজিস্ট্যান্স বসবো, এইদিকে একটা রেজিস্ট্যান্স বসবো, এইদিকে একটা রেজিস্ট্যান্স বসবো। এই রেজিস্ট্যান্সগুলো মান বের করতে হবে। এই রেজিস্ট্যান্সের মান কত? এই রেজিস্ট্যান্সের মান হলো এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই এই ডেল্টার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল। আবার এই রেজিস্ট্যান্সের মান কত? এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল।
এই রেজিস্ট্যান্সের মান কত? এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। ঠিক আছে, তাহলে এটা বাদ গেল, এটাও বাদ গেল, এটাও বাদ গেল, বদলে পাইলাম এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্স পাইলাম। এখন ইজিলি এই দুইটা হলো সিরিজ, এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা সিরিজ, কারণ এখানে একটা কমন পয়েন্ট আছে, এটা তো বাদই গেল। ঠিক আছে, যেহেতু কনভার্সন করে ফেলছি। এই দুইটা রেজিস্ট্যান্সও সিরিজ, ঠিক আছে, কারণ একটা কমন পয়েন্ট আছে। যদি থাকে তাহলে এই দুইটা এক করে ফেলাম, এই দুইটা এক করে ফেলাম। তারপরে কি, এই দুইটা হলে প্যারালাল, এটা দুইটা প্যারালাল হবে। প্যারালাল এক করে ফেললে এখন এই দুইটা আবার সিরিজ করে ফেলবো। সিরিজ করে ফেললে আমি টোটাল রেজিস্ট্যান্স আরটি এর মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমি বই থেকে দেখি, হ্যাঁ এই এক্সাম্পলটা আমি বই থেকে দেখি, এটা হলো বয়েল স্টেটের বই। বয়েল স্টেটের বইয়ে এটা মোটামুটি যদি দেখো তাহলে এটা পাবা অধ্যায় 8 অধ্যায়ে, 8ম অধ্যায়ে বয়েল স্টেটের বইয়ে এটা পাবা। ঠিক আছে, এটা আমাদের পৃষ্ঠা নাম্বার 299, ওয়াই ডেল্টা, এটা হলো 8.29 ম্যাথের প্রবলেমটা। এখানে বলা আছে ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দি নেটওয়ার্ক অফ ফিগার 8.80 হোয়ার আর এর মান এত, আরবি এর মান এত, আরসি এর মান এত। ঠিক আছে, যেমন ধরো এটা এখানে আমি কি পাইতেছি, এটা একটা ডেল, এটা একটা ডেল, যে কোনো একটা ডেলকে আমার এখন ওয়াইতে কনভার্ট করে ফেলতে হবে। এই এক্সাম্পলে তারা নিচের ডেলটাকে ওয়াই কনভার্ট করছে, অর্থাৎ এই নিচের যে ডেলটা ছিল এটাকে তারা ওয়াই কনভার্ট করেছে। এখানে 4 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 2 ওহম, এগুলো ঠিকই রাখছে। ঠিক আছে, নিচের যে ডেলটা ছিল এগুলোকে তারা ওয়াই এ কনভার্ট করে দিয়েছে। আমি যদি দেখি, এই যে এটা ঠিক রাখছে, এটাওকে ঠিক রাখছে, এটাও ঠিক রাখছে, এটাও ঠিক রাখছে। এই যে ডেলটা ছিল, অর্থাৎ এই যে ডেলটা, ঠিক আছে, এই ডেলটাকে তারা ওয়াই এ কনভার্ট করছে। কিভাবে কনভার্ট করছে, এই দিকে একটা রেজিস্ট্যান্স বসবে, এই দিকে একটা রেজিস্ট্যান্স বসবে, এই দিকে একটা রেজিস্ট্যান্স বসবে। এই যে এই দিকে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা হলো এই যে এই রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, এই দিকে রেজিস্ট্যান্স যেটা, সেটা হলো আমাদের এই রেজিস্ট্যান্সটা। আর এই যে রেজিস্ট্যান্সটা, এটা হলো আমার এই রেজিস্ট্যান্সটা। এই রেজিস্ট্যান্সের মান কিভাবে বের করছে, আমাদের ফর্মুলার সূত্র অনুযায়ী এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল, অর্থাৎ আরসি গুণন আরবি, এই যে আরসি গুণন আরবি ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্স, ডেলের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, আরসি প্লাস আরবি প্লাস এখানে আরএ, এই যে আরএ প্লাস আরবি প্লাস আরসি। এটা দিয়ে আমি কি পাইতাছি, এই মাঝখানে রেজিস্ট্যান্সটা পাইতাছি। এই রেজিস্ট্যান্সটার নাম দিছি আমি এখানে আর1। আর1 সমান সমান এখান থেকে ক্যালকুলেশন করে পাইতেছিল 1.5 ওহম। অনুরূপভাবে আর2, আর2 কোনটা, এই রেজিস্ট্যান্সের নাম দিয়েছিলাম আর2। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই এই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, এই দুইটা গুণফল ডিভাইডেড বাই তিনটার যোগফল, এখান থেকে পাইতাছি আর2 হলো 1.5। এখন আর3, আর3 হলো এই রেজিস্ট্যান্সটা, মানে এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই এই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। এই যে এই দুইটা গুণফল, আর এ এবং আর বির গুণফল ডিভাইডেড বাই এই সবগুলোর যোগফল, পাইতেছি আমি 0.7 ওহম। তাহলে এই চিত্র থেকে আমি এখানে এই চিত্র পাইলাম, এটা এখানে 4 ওহম আগের মতোই আছে, 2 ওহম আগের মতোই আছে। এই নতুন আর1, আর2 এবং আর3 জন্ম হইলো। এই আর1 এর মান হলো 1.5 ওহম, এই আর2 এর মান 1.5 ওহম, আর3 এর মান হলো আমাদের এখানে 0.75 ওহম। এখন খেয়াল করে দেখো, টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে আমার এই দুই পয়েন্টে, এই দুই পয়েন্টে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এই রেজিস্টার আর এই রেজিস্টারের মাঝে একটা কমন পয়েন্ট আছে, এই রেজিস্টার এবং এই রেজিস্টারের মাঝে কি একটা কমন পয়েন্ট আছে। তাহলে এই দুইটা এলিমেন্ট আর এই দুইটা এলিমেন্ট সিরিজে কানেক্টেড। তাহলে এটাকে সাথে এটা যোগ করব, এটাকে এটার সাথে যোগ করব, যোগ করলে আমার একটা সিরিজ কানেকশন হয়ে গেল। 4 এর সাথে 1.5 হলো 5.5, আর এই 2 এর সাথে 1.5 হলো 3.5, 5.5 এবং 3.5। তাহলে এখান থেকে চিত্রটা দেখতে হবে এরকম। এটা হলো আমার 4, 4 এবং 1.5, কত হয় 5, 5.5 ওহম। আর এটা হলো আমার 2 আর হলো 1.5, তাহলে 3, 3.5 ওহম।
ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্সটা হলো আমার 0.75। হ্যাঁ, এখন এই দুইটা প্যারালাল, এই দুইটা হলো প্যারালাল। এরপরের স্টেপটা কি হবে, এই দুইটা প্যারালাল, তাহলে এই দুইটাকে যদি আমি প্যারালাল করে ফেলি, প্যারালালের ফর্মুলা করলাম, এটা যদি হয় R1, এটা যদি হয় R2, তাহলে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ফর্মুলা করলে আমাদের প্যারালাল সার্কিটে আমাদের এখানে একটা প্যারালাল এসে পড়বে 5.5 প্যারালাল 3.5। তাহলে এটার মান হলো 5.5 প্যারালাল 3.5, সাথে আরেকটা রেজিস্ট্যান্স আসবে এখানে, এটা হলো আমাদের 0.75। এখন এটার যে ফলাফল, এটার সাথে এটা সিরিজ, যেহেতু একটা কমন পয়েন্ট, এই দুইটাকে এখন যোগ করে দিব, এই দুইটাকে যোগ করে দিলেই ফাইনাল রেজিস্ট্যান্স পাওয়া যাব। তাহলে আরটি সমান সমান, এই যে একবারে করছে যে কথাগুলো আমি বললাম, এটা জাস্ট একবারে করে ফেলছে। এই যে দুইটা রেজিস্ট্যান্স যোগ করছে, দুইটা রেজিস্ট্যান্স যোগ করে আমার এই যে প্যারালালের ফর্মুলা একবারে ফেলাই দিছে। ঠিক আছে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ফেলে দিছে। ফেলে দিয়ে এটা ক্যালকুলেশন করার পরে এই যে একসাথে সিরিজ একসাথে করে ফেলছে আর কি, ভাঙে ভেঙে আর দেখাই নাই, আমি এখানে ভেঙে ভেঙে দেখাই দিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের এর টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এটার সমাধান করে ফেললাম। এখন এটার সমাধান কিভাবে করব, খেয়াল করে দেখো, এইটা হলো আমাদের ডেল, আর মাঝখানে কি স্টার। এই স্টারটাকে যদি ডেলে কনভার্ট করি তাহলে আমার সমাধানটা হয়ে যায়, অথবা ডেলটাকে যদি স্টারে কনভার্ট করি তাহলেও আমার সমাধান হয়ে যায়। এখন স্টারটাকে ডেলে বা ডেলটাকে স্টারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমরা যদি স্টারটাকে ডেলে কনভার্ট করে ফেলি তাহলে কি পাবো, এই তিনটা থাকবে না, এই তিনটার বদলে এটার একটা প্যারালাল তৈরি হবে, এটার একটা প্যারালাল তৈরি হবে, এটার একটা প্যারালাল তৈরি হবে। ঠিক আছে, এটাকে আমরা পরে সলভ করলেই পাই যাবো। এটা দেখি বইয়ে পাই কিনা। হ্যাঁ, আমরা এখানে পাইছি এক্সাম্পল 8.30। ঠিক আছে, তো এখানে আমাদের এটা হলো আমাদের সেই প্রবলেম। এই দুই পয়েন্টে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, এই পয়েন্ট এবং এই পয়েন্টে টোটাল রেজিস্ট্যান্স আমার ক্যালকুলেট করতে হবে। এখানে একটা স্টার ডেল কানেকশন আছে এবং মাঝখানে একটা স্টার কানেকশন আছে। এই মাঝখানে স্টারটাকে আমি এখন ডেলে কনভার্সন করব। তাহলে মাঝখানে স্টারটাকে যদি আমি ডেলে কনভার্ট করি তাহলে দেখতে হয় এরকম। ঠিক আছে, এটাকে আমি যখন ডেলে কনভার্ট করব, আমি ড্র করি, তাহলে এটা বাদ যাবে, তাই না, এটা বাদ। আর হ্যাঁ, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, তিনটা রেজিস্ট্যান্স বাদ যাবে। এর বদলে কি হবে, এই দুই পয়েন্টে একটা রেজিস্ট্যান্স যোগ হবে, অর্থাৎ এই দুইটার মাঝখান থেকে এইখানে আরেকটা রেজিস্ট্যান্স যোগ হবে। ঠিক আছে, আবার এই দুইটা রেজিস্ট্যান্সের বদলে এই দুইটার মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স যোগ হবে, এই দুইটা রেজিস্ট্যান্সের বদলে এই দুইটার মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স যোগ হবে। এই তিনটা বাদ, এই তিনটা বাদ, এর বদলে এইভাবে এইভাবে যোগ হলো। তাহলে চিত্রটা দেখতে অনেকটা এই চিত্রের মতো হয়ে গেল, এই যে এই যে এটার মতো হলো। ঠিক আছে, যে এই চিত্রের মতো হলো। এই যে নতুন রেজিস্ট্যান্স যোগ হলো, এই নতুন রেজিস্ট্যান্সের মান ওই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন থেকে ওই ফর্মুলা ব্যবহার করে আমরা সহজে বের করতে পারবো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা যেহেতু সেম মানে 6 6 6 না, 9 9 9, সুতরাং আমরা এই ফর্মুলা, শর্টকাট ফর্মুলা আর ওয়াই ইকুয়াল টু ডেল বাই 3। ঠিক আছে, এখান থেকে ডেল সমান সমান 3 RY, এই ফর্মুলা ব্যবহার করে আমরা সহজে বের করতে পারি ডেল সমান সমান 3 RY। এখানে 3 RY এর মান হলো 9, তাহলে হলো 3 9 27, তাহলে ডেলের মান হবে 27। ঠিক আছে, হয়ে গেল 9 9 9। আচ্ছা, এটা দুইটা প্রসেসে করা যায়,
একটা হলো এই ডেলটাকে স্টারটাকে ডেলে কনভার্ট করা যায়, ডেলটাকে স্টারে কনভার্ট করা যায়। এখানে যেটা করছে ডেলটারে স্টারে কনভার্ট করে ফেলছে, অর্থাৎ এই তিনটারে স্টারে কনভার্ট করে ফেলছে, ঠিক আছে। অথবা এই যে এটাকে করছে যেটা ওই আমি যেটা বললাম আর কি, স্টারটাকে ডেলে কনভার্ট করছে, এই মাঝখানে স্টারটারে ডেলে কনভার্ট করে ফেলছে। এই যে এই যে তাহলে কি, এই যে আর ওয়াই ইকুয়াল টু আর ডেল ইকুয়াল টু 3 RY সমান সমান 27। এই যে দেখো 27, এখানে 27, এই 27, এই 27। তাহলে এটা পেলাম, এটা হলো আমার এই চিত্রটা যেটা আমি আঁকাইলাম, যে এই চিত্রটা, এই চিত্রটা এটা আসতে হলো এইখানে, এই যে, ঠিক আছে। এখন তাহলে কি হইতেছে, এই দুইটা প্যারালাল কারণ দুইটা কমন পয়েন্ট, এই দুইটা প্যারালাল কারণ দুইটা কমন পয়েন্ট, এই দুইটা প্যারালাল কমন পয়েন্ট। তাহলে এই দুইটাকে এক করে ফেললাম, এই দুইটাকে এক করে ফেললাম, এই দুটো এক করে ফেললাম প্যারালালের ফর্মুলা ব্যবহার করে। তাহলে চিত্রটা দেখতে আমার কি হইতেছে, টোটালটা আমার আসতেছে হলো আমাদের আরটি হলো আমাদের, এই যে এই দুইটাকে যদি এক করে ফেলি তাহলে 27 প্যারালাল 6, 27 প্যারালাল 6, 27 প্যারালাল 6। তাহলে এই দুইটা এক করার পরে এই দুইটা আবার সিরিজ হয়ে যায়, ঠিক আছে। এই দুইটাকে আবার সিরিজ করে ফেলতে পারি কারণ একটা কমন পয়েন্ট, কমন পয়েন্ট হইলে আবার এই দুইটা আবার প্যারালাল হয়। তখন মোট কথা সহজভাবে যদি আমি বুঝাই, হ্যাঁ, এখান থেকে কি চিত্র পাবো, এই চিত্র পাবো হলো এটা, হ্যাঁ। এটা হলো আমাদের 6 প্যারালাল 27, এটা হলো আমার 6 প্যারালাল 27, এটা হলো আমাদের 6 প্যারালাল 27। এখন এই দুইটা কি সিরিজ, একটা কমন পয়েন্ট, তাহলে এই দুইটা হলো আমাদের, ঠিক আছে। এরপরের স্টেপটা হবে কিরকম, এই যে এই দুইটাকে সিরিজ করে ফেলবে, একটা করে ফেলবে, ঠিক আছে। তাহলে এটা কি হইতেছে আমার 6 প্যারালাল 27 যোগ 6 প্যারালাল 27, এটা সিরিজ হয়ে গেল। আর এটা হলো 6 প্যারালাল 27। এখন আবার এই দুইটা প্যারালাল, ঠিক আছে, এই দুইটাকে এখন প্যারালাল করে ফেললে আমার টোটাল 8টি বের হয়ে যাবে, 8টি বের হয়ে যাবে, ঠিক আছে। প্যারালাল করছে এখানে এই সেম জিনিস, যে জিনিসটা করলাম এইভাবে প্রসিডিউর অনুযায়ী করে যাবা, এই প্যারালালের ফর্মুলা ফেলে ফেলে করে যাও, তাহলে ইনশাআল্লাহ এটাকে ইজিলি সলভ করতে পারবা। ওকে, এখন এটা কি, এখন ডি নাম্বারটা সলভ করি। ডি নাম্বারটা খেয়াল করে দেখো যে এই উপরের এগুলো কিন্তু সব একই পয়েন্ট, এগুলো সবই একই পয়েন্ট, তাই না। এই নিচের এগুলো কিন্তু সব একই পয়েন্ট, অর্থাৎ এগুলো সব কমন পয়েন্ট। মাঝখানে কি আছে, এ রেজিস্ট্যান্স, এ রেজিস্ট্যান্স, এ রেজিস্ট্যান্স, এ রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুইটা করে কমন পয়েন্ট আছে, দুইটা কমন পয়েন্ট। তাহলে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, প্রত্যেকের সাথে প্যারালাল। তাহলে এর টোটাল রেজিস্ট্যান্স আরটি সমান সমান বলতে পারি প্রত্যেকটার সাথে প্যারালাল, 5 প্যারালাল 10 প্যারালাল 20 প্যারালাল 10, ঠিক আছে। এই প্যারালালের ফর্মুলা এখন যদি ফেলো, R1 R2 R3 R4 divided by R1 R2 R3 plus R2 R3 R4 plus R4 R R2, এই ফর্মুলা যদি ফেলো তাহলে টোটাল রেজিস্ট্যান্স RT এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো টোটাল রেজিস্ট্যান্স যে কোনো ক্ষেত্রে বের করতে পারবো। আচ্ছা, এখানে বেশ কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা সলভ করি, ঠিক আছে। এখানে লিখছি ক্যালকুলেট দ্য ইন্ডিকেটেড কারেন্টস অ্যান্ড ভোল্টেজ অফ ফিগার। এখানে ক্যালকুলেটেড দ্য ইন্ডিকেটেড কারেন্ট অ্যান্ড ভোল্টেজ বের করতে বলছে এই ফিগারে, ঠিক আছে। কি কি বের করতে বলছে, এখানে আইএস ইন্ডিকেটেড কারেন্ট, আইএস বের করতে হবে, তারপর এখানে I5 বের করতে হবে,
I6 বের করতে হবে, V7 বের করতে হবে, মানে যেগুলোর মান দেয়া নাই এর মধ্যে এই সবগুলোর মানই বের করতে হবে। তো আইএস কিভাবে বের করব? সহজ জিনিস, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। সুতরাং আইএস বের করতে গেলে আমার আগে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স বের করার পর আমি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই আইএস বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তারপর আইএসটা যদি জানা থাকে আমার মোটামুটি, যেহেতু এটা প্যারালাল ব্রাঞ্চ, সুতরাং এই দুই ব্রাঞ্চের ভোল্টেজ আমার জানা, এই দুই ব্রাঞ্চের ভোল্টেজ যদি আমার জানা থাকে তাহলে আমি এই ভোল্টেজটাকে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে এই I6 পাবো। I5 পাইছি, আইএস পাইছি, I6 পাইছি। এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, কারশফ কারেন্ট ল, তাহলে এখানে আমি I5 পাওয়া যাবে। ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ আমার এটাকে সলিউশন করতে হবে। তাহলে প্রথমে আমি এই সার্কিটটাকে রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ যদি করি, এই যে এটা কিন্তু একটা কমন পয়েন্ট, তাহলে এই দুইটা কি সিরিজ না? এই যে R8 এবং R9 এই দুটো হলো সিরিজ। ঠিক আছে? তাই এই জায়গায় আমি একবারে লিখলাম R8 R9 কে একবারে সিরিজে R8 9 আকারে লিখে ফেললাম। আর এটাকে আমি তো যেভাবে রাখলাম, এটার সাথে রেজিস্ট্যান্স হলো কানেকশন, এই যে R6 কানেকশন, এটাকে R6 কানেকশন এইভাবে রাখলাম। আর এটা হলো আমাদের এই যে R6 কারেন্ট এদিকে ঢুকতেছে, এদিকে বের হইতেছে। ঠিক আছে? সরি, I6 কারেন্ট এদিকে ঢুকতেছে, এদিকে বের হইতেছে। অনুরূপভাবে এই দুইটা হলো আমার সিরিজ, এই তিনটেই আমার সিরিজ। R1 R2 এবং R3 হলো সিরিজ কানেকশন। এই জন্য এখানে লিখলাম R1 R2 3, এটা সিরিজে আমি সবগুলো যোগ করে ফেললাম। এটার সাথে প্যারালাল কি কানেকশন আমার আছে? R4, R4 হলো এটার সাথে প্যারালাল কানেকশন। এরপরে এর সাথে কানেকশন আছে আমাদের R5, এই যে R5 হলো এরপরে কানেকশন। তাহলে এখানে হলো আমাদের I5, I5 কানেক্টেড। তাহলে এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে এই সার্কিটটা পাইতেছি। ঠিক আছে? এখন এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করব? আমার এই দুইটা প্যারালাল, এরপরে এটা হলো সিরিজ। এই যে এই দুইটা প্যারালাল, সাথে হলো সিরিজ। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ ই ভোল্টেজকে যদি এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে I6 কারেন্ট পাই যাব, বা এই কারেন্টটা আমি পাই যাব। এই যে সরি, ওই এটা এই দুইটাকে এগুলোকে টোটাল, এই দুইটা প্যারালাল করে এটার সাথে সিরিজ করে আমি দিয়ে ভাগ করলে আমি I5 কারেন্ট পাই যাব। এই যে I5 কারেন্ট পাই গেছি। বুঝছে? আচ্ছা, এরপরে আমাদের V7 ভোল্টেজ। V7 ভোল্টেজটা হলো, এখানে ভোল্টেজ হলো 27, আর এই দুইটাকে যদি টোটাল রেজিস্ট্যান্স বের করি তাহলে এই টোটাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ ড্রপটাই হলো আমার এই V7 ভোল্টেজ। তাহলে এই দুইটাকে প্যারালাল করে ফেললাম। প্যারালাল করার পর আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমি এই লুপের মধ্যে এই এই প্যারালাল রেজিস্ট্যান্সের আমি ভোল্টেজ ড্রপ বের করব। এই প্যারালাল রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে বের করলাম। এটা হলো আমাদের V7 ভোল্টেজ। ঠিক আছে? V7 যদি জানি, I6টা কেমনে জানবো? I6টা জানবো হলো আমরা এই V7 ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই আমরা পাই যেতেছি আমাদের এই কি বলে এটাকে R7, এই যে আমাদের I6, এই যে আমাদের I6 পাই যেতেছি। IS কিভাবে পাইতেছি? এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, এটাকে সেল অ্যাপ্লাই করে। এটা তুমি বিভিন্নভাবে সলভ করতে পারো। এই টেকনিকে যে করছে এইভাবেই করতে হবে এরকম কোনো কথা নাই। আমি প্রথমে যেভাবে বলছিলাম ওভাবেও করলেও চলবে। ঠিক আছে? তো এটা তুমি যেভাবে সলভ করতে পারো। কথা হলো আমাদের যে সমস্ত নলেজটা আমরা শিখছি সেগুলো অ্যাপ্লাই করে 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 এই সার্কিটগুলোকে আমরা সলিউশন করতে পারবো। ঠিক আছে? এরপরে ডিটারমাইন দ্য ভোল্টেজ V1 V2 V3 অফ দ্য নেটওয়ার্ক। এই যে এখানে V1 V2 V3 বলে বের করতে পারছি। এখানে আমাদের এই লুপগুলোতে KVL অ্যাপ্লাই করতে হবে। KVL অ্যাপ্লাই করে আমরা সহজে আমরা পাই যাব। KVL যদি পার্ট 1 এর জন্য অ্যাপ্লাই করি তাহলে এটা ইকুয়েশন আসে, পার্ট 2 এর জন্য অ্যাপ্লাই করলে এই ইকুয়েশন আসে, পার্ট 3 এর জন্য অ্যাপ্লাই করলে এই ইকুয়েশন আসে। প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমি V1 V2 এবং V3 এর মান আমরা KVL অ্যাপ্লাই করে পাই যাব। ঠিক আছে? এটা কিভাবে করলাম? পার্ট 1 এ KVL এটা এই লুপে পুরা লুপটা যদি ইউজ করি তাহলে +E1 -
এটা ড্রপ, ভোল্টেজ ড্রপ V1 মাইনাস এটা হলো আমাদের E3 মাইনাস E3 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণ থেকে নোন নোন ভ্যালুগুলোর মান বসাই দিলে V1 এর মান পাই গেলাম। পার্ট টু কোনটা ধরছে আমাদের এখানে, এই যে V3 E2 V1 V2, ঠিক আছে। এই যে এই লোকটা কই গেল, এই মাঝখানের এই লোকটা, এই লুপে এখন কেভিএল, মানে যে কোনো ক্লোজ লুপে তো কেভিএল অ্যাপ্লাই করা যায়। তাহলে এখন এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করব, প্লাস মাইনাস মাইনাস, তাহলে প্লাস E2 মাইনাস V1 মাইনাস V2। এখান থেকে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আননোন ভ্যালু যেটা আমার আছে V2 সেটা আমার পাওয়া যাবে, কারণ বাকিগুলোর ভ্যালু আমার দেয়া। এখন আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে ক্লকওয়াইজ যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকেও V3 এর মান পাই যাব। এইভাবে V1 V2 V3 এর মান আমি কেভিএল অ্যাপ্লাই করে পাই যেতেছি, ঠিক আছে। এখন এই সার্কিটটা দেখো, এই সার্কিটটা যদি খেয়াল করো, এই দুইটার মাঝে দুইটা কমন পয়েন্ট, এই দুইটার মাঝেও দুইটা কমন পয়েন্ট। এখানে খেয়াল করবা যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার দুইটা করে কমন পয়েন্ট আছে, অর্থাৎ এই সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টই পরস্পরের সাথে প্যারালাল। বুঝতে পারছো? মানে এমন ভাবে দেয়া আছে দেখে কিন্তু বুঝার উপায় নাই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্যারালালে আছে। কিভাবে বুঝবো? R1 এর সাথে R2 কম্পেয়ার করো, এই যে একটা কমন পয়েন্ট, এই যে একটা কমন পয়েন্ট, ঠিক আছে। আমি একটু মার্ক করে দেই। এটা একটা ইন্টারেস্টিং একটা সার্কিট, মানে দেখে বোঝার উপায় নাই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্যারালাল, কিন্তু বাস্তবে কিন্তু প্যারালাল। এই যে দেখো কমন পয়েন্ট, এই যে কমন পয়েন্ট, তাহলে কি এই দুইটা প্যারালাল। এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, R2 এর সাথে R3 কম্পেয়ার করো, এই যে R2 এর সাথে R3 এর মধ্যে এই যে একটা কমন পয়েন্ট, আরেকটা কমন পয়েন্ট কই, এই যে দেখো এই তারতে গেছে, এই তারতে গেছে, ঠিক আছে। তাহলে এই দুইটা কমন না, কমন না, তাহলে এখানেও দুইটা কমন পয়েন্ট আছে। সুতরাং R2 এর সাথে R3 প্যারালাল, আর R3 এর সাথে R4 কম্পেয়ার করো, এই যে একটা কমন পয়েন্ট, আরেকটা কমন পয়েন্ট দেখো যে দিতে গেছে, এই যে দিতে গেছে। সুতরাং R3 এর সাথে R4 ও কিন্তু প্যারালাল। R4 এর সাথে R5 কম্পেয়ার করো, এই যে একটা কমন পয়েন্ট, এই যে আরেকটা কমন পয়েন্ট, সুতরাং এটা প্যারালাল। সুতরাং R5 এর সাথে এটা কম্পেয়ার করো, এই ভোল্টেজ, এই যে একটা কমন পয়েন্ট, এই যে কমন পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে প্যারালাল। R1 এর সাথে R2 প্যারালাল, R2 এর সাথে R3 প্যারালাল, R3 এর সাথে R4 প্যারালাল, R4 এর সাথে R5, R5 এর সাথে ব্যাটারি। তাহলে কি বুঝাইতেছে? অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকেই প্যারালাল। তাহলে এই সার্কিটটা যদি ভালো করে আমি ড্র করি, সার্কিটটা দেখতে এরকম হয়, ঠিক আছে। এটা হলো R1, এটা হলো আমার R2, এটা হলো আমার R3, এটা হলো আমার R4, ঠিক আছে। এটা হলো আমার R5। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই প্যারালাল। তাহলে টোটাল রেজিস্ট্যান্স সমান সমান আর ইকুইভ্যালেন্ট বা আরটি সমান সমান এই সবগুলাই প্যারালালের ফর্মুলা ফেলবা, তাহলে হয়ে গেছে আমার এটা, ঠিক আছে। এরপরের প্রবলেম, ডিটারমাইন দ্য ভোল্টেজ ভি এবং কারেন্ট আই, ঠিক আছে। কারেন্ট আই বের করার ফর্মুলা, ভোল্টেজ বা আমাদের রেজিস্ট্যান্স, আর ভি ইকুয়াল টু আই আর ফর্মুলা ইউজ করে এখানে ভোল্টেজ ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো হোমওয়ার্ক, এগুলো বাসায় ট্রাই করো, এটাও বাসায় ট্রাই করো, হোমওয়ার্ক এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। আমি আর এগুলো ডিটেলস দেখাইলাম না। এই পর্যন্ত হলো আমার আজকের এই লেকচার, ঠিক আছে।